সবার জন্যই কলকাতা একটা ইমোশন। আমি ছোটবেলা থেকে আমার দাদুর কাছে কলকাতার অনেক গল্প শুনেছি। কয়েকটা স্পেসিফিক অ্যাড্রেস বলি, এই অ্যাড্রেসগুলো হবে আমাদের এই কলকাতাটাকে ঘুরে দেখার একটা মার্কার বলতে হবে। 91 রাষ্ট্রগুরু এভিনিউ, দমদম, এটা বলা হয় কলকাতার প্রথম বাড়ি ব্রিটিশ সরকারের আমলে। সেখানে একটা এক্সকাভেশন হয়। দ্য থিং দ্যাট উই ফাউন্ড দেয়ার 2200 বছরের পুরনো একটা কালচার, একটা সিভিলাইজেশন যেটা কলকাতায় ছিল। তুই বলতে পারিস লোককে যে আমি দেশের মাটিতে নয়, আমি বিদেশের মাটিতে আছি উইদাউট পাসপোর্ট। কোশ্চেনটা হচ্ছে কি হবে? চিত্রকূটের গল্পটা কি? চিতপুর নামটা করতে গেলে চিত্তেশ্বরী কালী মন্দির, সেখানে আগে নরবলি হতো, কারণ ওটা হচ্ছে ডাকাত কালী ছিল। তুমি একটা স্টোরির কথা বলছিলে না? ব্রিটিশ সৈন্যদেরকে উনি একটা জায়গায় বন্ধ করে দিয়েছিলেন, দ্যাট ওয়াজ টার্মড অ্যাজ দ্য ব্ল্যাক হোল অফ কলকাতা। ন্যাশনাল লাইব্রেরির গার্ডদের কাছে শোনা যায় এখনো পর্যন্ত রাত্রির বেলা দেখা যায় একটা পালকি নিয়ে 4 জন লোক এগিয়ে যাচ্ছে গেটের দিকে, হুম হুম না আওয়াজ করতে। ট্রামটা কবে থেকে এলো, কেন এলো, কি করে এলো, সেটা একটা বড় প্রশ্ন। ট্রাম চলতো যে লাইনের ওপর দিয়ে, সে ট্রামটাকে টেনে নিয়ে যেত ঘোড়া। ঠাকুরের যে সাজ, সেই সাজটা আনা হতো বিদেশ থেকে। তুমি আমার ডাকের সাজের কথা বলছো? এক্স্যাক্টলি। এবারে তুই কি জানিস এটাকে ডাকের সাজ কেন বলা হয়? আমাদের রাজবাড়ির নাচ, ওই নাচ ঘরের যে বারান্দা, ওইখানে লর্ড ক্লাইভ পরবর্তীকালে ওখানে বসে ওই পুজো দেখত। যে তালে ওখানে বাইজি বাড়ির থেকে বাইজি এসে নাচবে, সেই তালেতে ফ্লোরটা দুলবে। শোভাবাজারের যে কনসেপ্টটা এখন রয়েছে, রেড লাইট এরিয়ার যে কনসেপ্ট, ওটা কি সেই তখন থেকেই চলছে? অ্যাকচুয়ালি ওখানে সোনাগাছি বলে কোনো জায়গা ছিল। বাঙালি আর কলকাতা, এই দুটো জিনিসকে কি আলাদা করা যায়? একদমই না। পুজো আসতে আর 60 দিন বাকি। তো এই 60 দিনের মধ্যে কারো শুরু হয়ে যাবে শপিং, কেউ বা করবে অফিসে ওভারটাইম, যাতে পুজোর এই কটা দিন ফ্যামিলির সাথে সময় কাটাতে পারে, নিজের বাড়িতে ফিরতে পারে। তার মানে কি, নিজের শহর কলকাতাতে ফিরতে পারে। এই যে আমরা পুজোতে অলি গলি দিয়ে এত ঘুরি, কখনো কি জানার চেষ্টা করেছি বা কখনো কি ভেবেছি যে যেই গলি দিয়ে আমরা হেঁটে চলেছি বা যেই গলি দিয়ে, যেই রাস্তা দিয়ে আমরা হলুদ ট্যাক্সি করে চলেছি, সেই গলিগুলো বা এই ট্যাক্সি কোথা থেকে এলো, বা এগুলোর ইতিহাস সম্বন্ধে কিছু কি কখনো ভাবার চেষ্টা করেছি? না, করিনি। তো তাই জন্যই এই পডকাস্টে আমরা এনেছি এমন কিছু গল্প, এমন কিছু রহস্য, যেগুলো আমাদেরই প্রিয় শহর, দ্য সিটি অফ দ্য জয়, কলকাতা। আমার মতো আপনিও যদি কলকাতাকে ভালোবাসেন, আমার মতো আপনিও যদি মন থেকে বাঙালি হয়ে থাকেন, তাহলে আমি হাইলি রেকমেন্ড করবো এই ভিডিওটি আপনি লাস্ট অব্দি দেখুন। তাহলে দেরি না করে আসুন অ্যান্ড এনজয় দিস কলকাতা স্পেশাল এপিসোড উইথ UKR। ওয়েলকাম টু UKR পডকাস্ট, সন্দীপন দা। তো বেসিক্যালি আজকে আমাদের টপিক কলকাতা নিয়ে, যেখানে আমরা থাকি। আমি তো নিজে আছি 23 বছর ধরে, তোমারটা আরো বেশি হবে। কলকাতাতে আমার যত বন্ধুরা এখন থাকে বা যারা কলকাতা ছেড়ে ব্যাঙ্গালোরে বলো বা হায়দ্রাবাদে থাকে, সবার জন্যই কলকাতা একটা ইমোশন। মানে যতই কাজ থাকুক, বছরে একবার না একবার কলকাতাতে তারা ফিরে আসেই, কারণ কি ওটা এমন একটা জায়গায় আবেগ হয়ে গেছে যে ওটাকে মিস না করে কেউ থাকতে পারে না। তো এবার ব্যাপারটা হলো যে সবার তো কলকাতা নিয়ে এত ইমোশন বা আবেগ থাকে, ঠিক আছে, কিন্তু তোমার এই জিনিসটা নিয়ে এত ফ্যাসিনেশন করতে গেলে, যে তুমি এত রিসার্চ করলে এই জিনিসটা নিয়ে, যে তুমি এত গভীরে গিয়ে দেখলে প্রত্যেকটা শহরের প্রত্যেকটা জায়গার যে ছোট 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 জায়গাগুলো, তার ইতিহাসের ব্যাপারে, তার পাস্টে এত কি কি হয়েছে, তোমার এই যে ইন্টারেস্টটা গ্রো কি করে করলো? দেখ, প্রথমে একটা জিনিস আমি তোকে বলতে পারি রাজদীপ, সেটা হচ্ছে যে ফেলুদা বল, ব্যোমকেশ বল, সেখান থেকে একটা জিনিস শিখেছি, যে জায়গায় থাকবে বা যে জায়গায় যাবে, আগে সেই জায়গাটার ইতিহাস সম্বন্ধে জানো, জায়গাটার পরিবেশটাকে চেনো, মানুষজনকে জানো, তাহলে জায়গাটার সঙ্গে অ্যাকাস্টমড হতে আরো বেশি সুবিধা হবে, সেখানে হয়তো কাজ করতে আরো বেশি সুবিধা হবে। হ্যাভিং সেড দ্যাট, আমি ছোটবেলা থেকে আমার দাদুর কাছে, মানে আমার মায়ের বাবার কাছে কলকাতার অনেক গল্প শুনেছি। আমার মামার বাড়ি, মানে আমার মায়ের বাবার দিকের, ওনারা হচ্ছেন, মামার বাড়ির দিকে হচ্ছে রাজপুত। জাহাঙ্গীরের সময় একটা সেক্ট অফ রাজপুতানা, তারা হুগলি জেলার বন্দিপুরে এসে আশ্রয় নেয়। যেহেতু জাহাঙ্গীরের
সময়তে আমাদের তামাম বেঙ্গল তখন তার আন্ডারে রয়েছে, আর রাজপুতরা তখন এখানে এসে ওনার কাছে আশ্রয় নিয়েছেন। ওনারা রায় রায়ান উপাধি পায়। আচ্ছা, ওনারা তখন রায় নাম তারপরে রায়ান এরকম ভাবে নামগুলো ওনাদের লেখেন। তো এই যে গল্পগুলো, এই গল্পগুলো অনেক ফ্যাসিনেট করেছে আমাকে, যে এইগুলো কোথা থেকে কি ইতিহাস এসছে, বা এই যে রাজপুতানার যে বংশটা এখানে এসে রইল হুগলি জেলার বন্দিপুরে, তার পরবর্তীকালে কি হলো, সেই বংশটার লাইন অফ যে এটা রয়েছে লাইনটা, সেটা কোন দিকে চলে গেল, তারা কোথায় গিয়ে সেটেল করলো, সেখান থেকে জানতে গিয়ে দাদুর কাছে কিছু কিছু জিনিস জানতে পেরে, যখন দেখেছি কয়েকটা জায়গা চেনা রয়েছে, কয়েকটা অচেনা জায়গা রয়েছে, অচেনা জায়গাগুলো সম্বন্ধে জানার ইচ্ছেটা আরো বেশি হয়েছে, যে এটা কিভাবে আমাদের সঙ্গে জড়িত। তুমি বলে না কিভাবে আমাদের সাথে জড়িত, এখান থেকে আমার মাথায় জাস্ট প্রথম প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে যে কলকাতা যে জায়গাটা, এই জায়গাটার উৎপত্তি কোথা থেকে হলো, বা বলো যে কলকাতার নামটা কোথা থেকে এলো? আচ্ছা, কলকাতা নামটা, আচ্ছা তার আগে আমাকে বল, চাঁদপাল ঘাটের নাম শুনেছিস? চাঁদপাল ঘাট কোথায় সেটা আমি অ্যাকচুয়ালি জানি না। এক্স্যাক্টলি। জেমস প্রিন্সেপের নাম শুনেছিস? বা প্রিন্সেপ ঘাটের কথা তো শুনেছিস? প্রিন্সেপ ঘাটের কথা শুনেছি। এই যে জেমস প্রিন্সেপ, যার নামে আমাদের প্রিন্সেপ ঘাট, সেই জেমস প্রিন্সেপ বল আমাদের কলকাতা তথাকথিত তখনকার যে হাইকোর্ট, তখনকার যে বড় লাট, তারাও প্রথম যখন এসছেন কলকাতাতে পা রেখেছেন এই চাঁদপাল ঘাট থেকে। আচ্ছা, ওটা কি করে কানেক্টেড, মানে আসার সাথে? চাঁদপাল ঘাট থেকেই প্রথম আমাদের কলকাতায় বড় লাটরা তথা ব্রিটিশ সরকারের লোকরা এখানে আসে। সেখান থেকেই তিনটে গ্রাম, সুতানুটি, কলিকাতা এবং গোবিন্দপুর, এই তিনটে গ্রাম নিয়ে আমাদের কলকাতা সৃষ্টি হয়। ঠিক। যখন এখানে ব্রিটিশ সরকারের লোকজনরা যখন আসে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এখানে তাদের ক্যাপিটাল সেট আপ করতে চেষ্টা করে, তখন কলকাতার যে ম্যাপ, কলকাতার যে সেট আপ, প্রথম সেই সেট আপটা তৈরি করে জোভ চার্নক। আচ্ছা, নট জব চার্নক। লোকের মুখে শোনা যায় জব চার্নক, আচ্ছা, কথাটা কিন্তু জোভ চার্নক। জোভ চার্নক এই কলকাতার ম্যাপটাকে তৈরি করেন, তথাকথিত পুরো জিনিসটাকে আইডিয়ালাইজ করেন। তারা এই কলকাতা পুরো জঙ্গল টাইপের ছিল অবভিয়াসলি। তখন কিছুটা গ্রাম, কিছুটা জঙ্গল। জঙ্গল যদি বলিস, সাউথ ক্যালকাটা, তথাকথিত সাউথ ক্যালকাটা কিন্তু তখন এক্সিস্ট করতো না, তখন সেখানে জঙ্গল ছিল। এই যে গড়িয়াহাটের রাস্তাটা, যেটা নাকি গড়িয়াহাট, অ্যাকচুয়ালি গড়িয়া অঞ্চলের হাট, সেই গড়িয়া অঞ্চলে যে হাটটা বসতো সেটাই কিন্তু এখন রাসবিহারী এভিনিউ থেকে কানেক্টেড হয়ে গড়িয়াহাটের মোড়ে গিয়ে বসেছে। ওখানে কিন্তু কোনো গড়িয়াহাট বলে কোনো জায়গা ছিল না। ওই যে জায়গাটা পুরোটা দেখতে পাচ্ছিস, এই পুরোটা একটা জঙ্গল ছিল, ওখানে বাঘ ঘুরে বেড়াতো। একটা সময় এখানে বাঘ ঘুরতো। যদি তুই হেমেন্দ্র রায়ের গল্প পড়িস, পুরোনো কিছু বই দেখিস, এমনকি তুই কলকাতা রাজভবনের অন্দরমহল বলে একটা বই আছে, সেটাতেও যদি দেখিস স্প্ল্যানেড অঞ্চল বা এইসব সাউথের দিকের অঞ্চল, তখন ওখানে বাঘ ঘুরতো। অ্যাকচুয়ালি তাই, এইসব জায়গা তখন এতটাই ডেন্স ফরেস্ট ছিল। 1920 সালে সিআইটি, ক্যালকাটা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট, তারা কলকাতাকে বিউটিফিকেশন এবং ইমপ্রুভমেন্ট করবার জন্য একটা কমিশন পায়। এই ক্যালকাটা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট তখন সাউথ কলকাতার উৎপত্তিটা হয়। সেখানে রিফিউজি কলোনি তৈরি হয় আস্তে আস্তে পরবর্তীকালে। সেখানে অনেক বাড়ি তৈরি হয়, যার মধ্যে অনেক বনেদি বাড়িও আছে। সেখানে তৈরি হয় রবীন্দ্র সরোবর লেক, এবং রবীন্দ্র সরোবর লেকের অনেকটাই আননোন যে ওটা কিভাবে তৈরি হলো বা কি হলো। রবীন্দ্র সরোবর লেকের মধ্যে 4টে আইল্যান্ড ছিল। তার মধ্যে লেকের মধ্যে ছোট 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 দ্বীপ মতন 4টে আইল্যান্ড ছিল। তার মধ্যে একটা আইল্যান্ডে একটা মসজিদ ছিল। সেই মসজিদটাকে কানেক্ট করেছিল যে ব্রিজটা, সেটা তৈরি করেছিল বার্নস অ্যান্ড কোম্পানি। যেই বার্নস অ্যান্ড কোম্পানির হাওড়া ব্রিজের সঙ্গে যোগাযোগ রয়েছে। আচ্ছা, ওরা কি হাওড়া ব্রিজের কন্ট্রাক্টের সাথেও এক্স্যাক্টলি যুক্ত ছিল? আচ্ছা, যে টেন্ডারটা ডাকা হয়েছিল, সেই টেন্ডারটা যখন ফ্লোট করানো হয়েছিল ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে, বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে, তখন সে বেঙ্গল গভর্নমেন্ট যে টেন্ডার দেয়, সেই কাজটা পায় হচ্ছে যে 4টে মাথা, তার মধ্যে একটা হচ্ছে বার্নস অ্যান্ড কোম্পানি। আচ্ছা, এগুলো নিয়ে আরো ডিটেলসে বলবো। কামিং ব্যাক টু দ্য মেইন পয়েন্ট হচ্ছে কলকাতার নামটা কোথা থেকে এলো? বলা হয় কলিকাতা বিরোধী যে জায়গাটা, কলিকাতা যে জায়গাটা, এই কলিকাতা গ্রাম থেকে কালিকাতা
সেই জায়গা থেকে অপভ্রংশ হয়ে কলকাতা নামটা এসছে। কিন্তু কলকাতা শুরু কিন্তু অ্যাকচুয়ালি ওই সুতানুটি, গোবিন্দপুর, কলিকাতা এই জায়গাটার থেকে। আচ্ছা। এবং সবচেয়ে মজার কথা, কলকাতা কিন্তু শেষ হয়ে গেছিল স্প্ল্যান্ডেড অঞ্চল থেকে। ওইটা কিন্তু আমাদের কলকাতার প্রায় শেষ বলতে পারিস। যদি তুই দেখিস ন্যাশনাল লাইব্রেরি বা অন্যান্য যে জায়গাগুলো, এই জায়গাগুলো কিন্তু সম্পূর্ণভাবে কলকাতার বাইরে। কারণ আমি একটা গল্প বলবো তোদের কলকাতার, সেই গল্পটা যদি তুই অ্যাকচুয়াল বইয়ের রেফারেন্স গুলো পড়িস, বা আমি একটা রেফারেন্স দেবো একটা স্পেসিফিক, সেই জায়গাতেও যদি পড়িস, তাহলে জানতে পারবি আমাদের ব্রিটিশ সরকারের একজনকে নিয়ে নৌকো করে যাওয়া হচ্ছে গঙ্গা পেরিয়ে। কোথায় যাওয়া হচ্ছে? কলকাতায় যাওয়া হচ্ছে। অর্থাৎ তখন আলিপুর চত্বরটাও কলকাতার বাইরে, তখন ওটাকেও কলকাতার গণ্য করা হতো না। কলকাতা কি কি গণ্য করা হতো? কলকাতার একদম শুরু হচ্ছে এই যে স্ট্র্যান্ডের দিকটা, তারপরে ধর এই সুতানুটি, বাগবাজার, শোভাবাজার, এই সবগুলো কিন্তু তখন কলকাতার পার্ট অ্যাজ সাচ। তখন ওখানে কলকাতার বাবু কালচার চলছে, তথাকথিত বাবু আনা চলছে, জমিদারি বলতে পারিস। আচ্ছা। যেখানে তোর জমিদার রয়েছে, যেখানকার কালচারটা আস্তে 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 আরো ফার্মেন্টেড হচ্ছে, কলকাতার কালচারের সঙ্গে মিশছে আরো নতুন করে। কলকাতার শুধু কালচার বলতে না, কলকাতার কালচারের মধ্যে আরো অনেকগুলো কালচার একসাথে মিশছে। সেখানে একটা বলতে পারিস পট বয়লার তৈরি হচ্ছে কালচারের, ব্রিটিশদের কালচার মিক্সচার, একটা মিক্সচার তৈরি হচ্ছে, যেখান থেকে এখনকার ফ্যাশন, এখনকার কালচার, কলকাতার ইতিহাস সবকিছু সৃষ্টি হয়েছে। এখান থেকে মানে ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্সটা এখান থেকে ঢোকা শুরু, অনেক কিছু। পার্সি কালচার বল, বিদেশি তোর ইউরোপিয়ান কালচার বল, সবকিছু ঢুকছে এখানে। সেই কালচার গুলো মিক্স হতে হতে এখনকার কলকাতার কালচারে আমরা এসে পৌঁছেছি, কিন্তু তার পেছনে আছে অনেক ইতিহাস। তো কলকাতা তো এত পুরোনো একটা শহর, ঠিক আছে, এত কিছু এখানে ঘটেছে। তো কলকাতা এই যে এত বড় বড় বিল্ডিং দেখতে পাওয়া যায়, কলকাতা গেলেই রাস্তার ডান দিকে বাঁ দিকে বড় বড় অনেক পুরনো পুরনো, মনে হয় 150-200 বছরের পুরনো বিল্ডিং সব। তো তোমার কি মনে হয় যে এখন এরকম কোনো বিল্ডিং এক্সিস্ট করে যেটা কলকাতা ফার্স্ট বিল্ডিং ছিল? ধরো আজকের আসলে আমি তোকে কয়েকটা জিনিস বলবো, তুই যে গল্পটা বললি, এই কথাটা জিজ্ঞেস করলি, কয়েকটা স্পেসিফিক অ্যাড্রেস বলবো। আচ্ছা। এই অ্যাড্রেস গুলো হবে আমাদের এই কলকাতাটাকে ঘুরে দেখার একটা মার্কার বলতে পারিস। তার মধ্যে একটা অ্যাড্রেস বলছি, 91 রাষ্ট্রগুরু এভিনিউ, দমদম। আচ্ছা, জানিস ওখানে কি হয়েছিল? ওটা হচ্ছে ক্লাইভ হাউস। ওকে। ওটা হচ্ছে লর্ড ক্লাইভ প্রথম ওই বাড়িতে ছিলেন এখানে এসে। এটা বলা হয় কলকাতার প্রথম বাড়ি ব্রিটিশ সরকারের আমলের। অলমোস্ট 250 বছরের পুরনো। 250 বছর। কিন্তু এই বাড়িটার সঙ্গে আর একটা জিনিস জড়িয়ে আছে। এই বাড়িটা এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে আছে মেনটেন্যান্সের জন্য। ভেঙে পড়ছে, ডিলাপিডেটেড কন্ডিশন, যতটা সম্ভব সংরক্ষণ করার চেষ্টা হচ্ছে। এই বাড়িটা যে গ্রাউন্ডের ওপরে তৈরি, 2001 সালে পসিবলি ওখানে একটা এক্সক্যাভেশন হয়, বলতে আর্কিওলজিক্যাল এক্সক্যাভেশন। আচ্ছা। সেখানে কিছু স্পেসিফিক মুদ্রা বা কিছু জিনিস পাওয়া যায়, সেখানে একটা এক্সক্যাভেশন হয়। দ্য থিং দ্যাট উই ফাউন্ড দেয়ার 2200 বছরের পুরনো একটা কালচার, একটা সিভিলাইজেশন, যেটা কলকাতায় ছিল, যেটা ছিল দমদমের ওই গ্রাউন্ডে, 2nd সেঞ্চুরি BC। কি করে পসিবল? কারণ কি লাইক খ্রিস্টপূর্ব 2য় শতক, ভাবতে পারছিস? ওটাই তো বলছি, কি করে পসিবল? তখন এখানে জনপদ ছিল, তখন এখানে একটা সিভিলাইজেশন ছিল, তার কয়েন, তার বাসন, তার অনেক কিছু ওখান থেকে উদ্ধার হয়েছে। সেই সিভিলাইজেশনের অনেক কিছু মার্কার্স আছে, সেগুলো সংরক্ষিত অনেক কিছু আছে, আমাদের মিউজিয়ামেও আছে, ইন্ডিয়ান মিউজিয়ামে। এরকম অনেক কিছু আছে। তুমি একটা স্টোরির কথা বলছিলে না, যে যখন নিয়ে যাচ্ছিল? স্টোরির কথা যেটা বলছিলাম সেটার মধ্যে একটু ওই ওয়ারেন হেস্টিংস, ফিলিপ ফ্রান্সিস, এদের নামগুলো এসে পড়ে। আচ্ছা। স্যার ওয়ারেন হেস্টিংস এর কথা তো সবাই জানিস, ব্রিটিশ সরকারের। তো স্যার ফিলিপ ফ্রান্সিস হচ্ছেন এমন আর একটা ক্যারেক্টার, ব্রিটিশ সরকারের একজন অফিসার, যার খুব ইগো ছিল, বুঝলি তো। ব্রিটিশ সরকার মানেই তাদের একটা ইগোর ব্যাপার চলে আসে। তো এখানেও একটা মহিলা ঘটিত কাহিনী। আচ্ছা। কলকাতা মানে এরকম প্রচুর কাহিনী আছে, সেরকম একটা কাহিনী। বলতে গেলে
এই স্যার ফিলিপ ফ্রান্সিস আর এই ওয়ারেন হেস্টিংস এনারা একটা পার্টিতে গেছিলেন। সেখানে ফিলিপ ফ্রান্সিসের একজন ভদ্রমহিলাকে পছন্দ হয়, ওয়ারেন হেস্টিংস তাকে পছন্দ হয়। কলকাতারই কোনো মহিলা? ব্রিটিশ সরকারের একজন মহিলাকে। আচ্ছা, ব্রিটিশ সরকারের একজন সাহেবী, একজন মেমকে পছন্দ হয়। কোনো একটা পার্টি ছিল ব্রিটিশ সরকারের, সেখানে গিয়ে এই পছন্দটা হয়। তো ওয়ারেন হেস্টিংস জানতে পারে স্যার ফিলিপ ফ্রান্সিসেরও তাকে পছন্দ, দুজনেরই সেম মানুষকে পছন্দ, সেটা সেটেল করতে হবে। তো দুজনের মধ্যে একটা রাগারাগির ব্যাপার সৃষ্টি হয়। ঠিক। স্যার ফিলিপ ফ্রান্সিস দুম করে স্যার ওয়ারেন হেস্টিংসকে ডুয়েল লড়ার জন্য একটা আহ্বান জানিয়ে বসে, লেটস সেটেল দিস ইন আ ডুয়েল টিল ডেথ। একদম, ডুয়েল মানেই তাই। আগেকার দিনে আমরা দেখেছি ওই ডুয়েল মানে হচ্ছে তলোয়ার ফরওয়াল নিয়ে একটা যুদ্ধ হচ্ছে এরকম বিষয়, কিন্তু এই সময় ডুয়েল মানে হচ্ছে সিমিলার পেয়ার অফ বন্দুক থাকবে। আচ্ছা। যাতে কিনা সিমিলার গুলি থাকবে। তখনকার দিনে পেলেট গুলি হতো, গোল গোল রাউন্ড। এই পেলেট গুলির বন্দুক হবে দুটো, দুজন লোকেরই একজন করে সেকেন্ড থাকবে, যেটাকে বলা হয় আম্পায়ার। এই আম্পায়াররা ডিসাইড করবে যে যাতে ফেয়ার প্র্যাকটিসে এই ডুয়েলটা লড়া হয়। আচ্ছা। তারা একটা জায়গায় মিট করবে একটা স্পেসিফিক টাইমে। মিট করার পর যখনই তাদের আম্পায়ার একটা স্পেসিফিক টাইমেতে রুমাল ফেলবে, তারা পেছন দিকে হেঁটে যাবে, গিয়ে একটা স্পেসিফিক দূরত্বে দাঁড়াবে, একে অপরকে ফেস করবে, কোনো একটা ঘড়ি বা কিছু একটা সংকেতের সাথে সাথে তারা একে অপরের দিকে গুলি চালাবে। যার গায়ে গুলি লাগলো সে নয় মরলো নয় আহত হয়ে হেরে গেল, আর অপরজন বেঁচে গেল। এটা ছিল ডুয়েলের নিয়ম। আচ্ছা। তো আমাদের কলকাতায় এরকম একটা ডুয়েল লড়া হয়েছিল স্যার ফিলিপ ফ্রান্সিস আর স্যার ওয়ারেন হেস্টিংস এর মধ্যে। ডুয়েলটা লড়া হয়েছিল আমাদের ন্যাশনাল লাইব্রেরি গ্রাউন্ডের খুব কাছে, যেই জায়গাটা, যে রাস্তাটার নাম এখন ডুয়েল লেন। আচ্ছা, এই রাস্তাটার নাম ওখান থেকে ডুয়েল লেন? এক্স্যাক্টলি, ডুয়েল লেন। স্যার ফিলিপ ফ্রান্সিস আর স্যার ওয়ারেন হেস্টিংস পূর্ব কথিত সময়তে সেখানে দেখা করলেন, তাদের দুজন সেকেন্ড রইল। ঘড়ির ঘন্টার আওয়াজের সাথে সাথে একে অপরের দিকে গুলি চালালেন। প্রথমবার স্যার ফিলিপ ফ্রান্সিসের বন্দুকটা চললো না, জ্যাম হয়ে গেছিল। তো ওয়ারেন হেস্টিংস ওনাকে আরেকটা সুযোগ দেন, আবার তারা সেম দূরত্বে গিয়ে দাঁড়ান, আবার গুলি করা হয়। ফিলিপ ফ্রান্সিসের গুলিটা গিয়ে লাগে একটা গাছের গোড়ায়। উনি খুব আনাড়ি ছিলেন অ্যাকচুয়ালি, তাই যেখান থেকে রেফারেন্স করে আমি বলছি সেই জায়গাতেও এটাই লেখা আছে। ওনার এম একদম ভালো ছিল না। আর স্যার ফিলিপ ফ্রান্সিস ওই গোয়ার তুমির বসে জিনিসটাকে করে বসেছে, ইগোর বসে। তো ওয়ারেন হেস্টিংস এর ছিল অব্যর্থ লক্ষ্য, একদম ক্র্যাক শট, বুলজাই, গায়ে গিয়ে গুলিটা লাগে, সঙ্গে সঙ্গে রক্তপাত। ওখানে ফিলিপ ফ্রান্সিস ঝরে মাটিতে লুটিয়ে পড়েন। মারা গেছিলেন ওখানে? মারা যাননি, মাটিতে লুটিয়ে পড়েন, এক্স্যাক্টলি, আহত হন। সঙ্গে সঙ্গে ওয়ারেন হেস্টিংস বলে ওঠে, আমি কি করলাম, ও তো আমার বন্ধু। সে দৌড়ে যায়, তাকে সেবা শুশ্রূষা করার থাকে, চেষ্টা করে তাকে ভেতরে নিয়ে যেতে। তখন কিন্তু মাইন্ড ইট, আমাদের যে ন্যাশনাল লাইব্রেরি ওটা কিন্তু তখনকার হেস্টিংস হাউস, মানে তখন ওখানে ওয়ারেন হেস্টিংস তখন থাকেন। তখন ওটা লাইব্রেরি না, তখন ওটা ব্রিটিশ সরকারের থাকার জায়গা, কোয়ার্টার। ওটা তখন হেস্টিংস হাউস। সেখানে ভেতরে নিয়ে যেতে চায়, কিন্তু তখনও তার ইগো। ফিলিপ ফ্রান্সিস বলেন, আমি এখানে যাব না। অজ্ঞান হয়ে যেতে বলেন, যেতে যেতে, আমি ওখানে যাব না। যে বাড়িতে আমাকে অপমান করা হয়েছে আমি সেখানে জলস্পর্শ করবো না, এরকম একটা ব্যাপার। তো তখন ওখানকার ওই ফার্স্ট এড করে কোন রকমে আর কি বেঁধে বুধে তাকে একটা পালকিতে করে নিয়ে যাওয়া হয় গঙ্গাতে। কারণ গঙ্গাতে করে তখন কলকাতায় আসতে হবে। কলকাতা মানে হচ্ছে স্প্ল্যানেডের দিকে আসতে হবে, যেখানে আমাদের ব্রিটিশ সরকারের অ্যাকচুয়াল গভর্নমেন্ট কোয়ার্টার্স রয়েছে, সেই জায়গায় আসতে হবে। সেখান থেকেই জানা যায় যে তখন ওই জায়গাটা কলকাতার বাইরে। আচ্ছা, এরকম ভাবে? এক্স্যাক্টলি। এবং মাইন্ডেড, তখন গঙ্গায় ভাটা চলছিল, তাই জন্য নৌকো যেতে পারেনি। ফিলিপ ফ্রান্সিসকে ভেতরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়, সেখানে সেবা শুশ্রূষা করা হয়। সেখানে অজ্ঞান অবস্থায় উনি বেশ কিছুদিন থাকেন, ওখানে ডাক্তার আসে, ওখানে সবকিছু ওনার চিকিৎসা হয়। কিছুদিন পরে ওনার সুস্থ হন, তারপরে ওখান থেকে ওনাকে নিয়ে যাওয়া হয় আমাদের কলকাতায়। আচ্ছা, এই যে ঘটনাটা, এটার সঙ্গে জড়িয়ে আছে একটা ছোট্ট গল্প আর একটা ছোট্ট এভিডেন্সের ব্যাপার। আচ্ছা, কিরকম বলি?
রিপিটেড হন্টিং, তোরা তো ভূতের গল্প শুনেছিস, হ্যাঁ, রেসিডুয়াল হন্টিং, ইন্টেলিজেন্ট হন্টিং, অনেক কিছুই শুনেছিস, অনেকে অনেক কিছুই বলেছেন, তোরাও জানিস, অনেক জায়গাতেও শুনেছিস, অন্য জায়গা থেকেও। এখানে একটা রেসিডুয়াল হন্টিং এর ব্যাপার থেকে গেছে। ন্যাশনাল লাইব্রেরির গার্ডদের কাছে শোনা যায় এখনো পর্যন্ত রাত্রির বেলা দেখা যায় একটা পালকি নিয়ে 4 জন লোক এগিয়ে যাচ্ছে গেটের দিকে, হুম হুম না আওয়াজ করতে করতে। পালকিটার ভেতরে একটা লণ্ঠন জ্বলছে, আর ভেতরে দেখা যায় একজন সাহেব রক্তাক্ত হয়ে আহত অবস্থায় শুয়ে রয়েছেন, পুরোপুরি সাহেবী পোশাক পরে। এটা কি ওই ডুয়েল লেনের সাথে কানেক্টেড? এক্স্যাক্টলি। এই ডুয়েলের গল্পটা এই আহত হওয়ার পরে স্যার ফিলিপ ফ্রান্সিসকে যেভাবে নিয়ে যাওয়া হয়েছিল, ঠিক সেই ঘটনাটা বারবার রিপিট হতে থাকে আমাদের ন্যাশনাল লাইব্রেরির গ্রাউন্ডে। ন্যাশনাল লাইব্রেরির গার্ডদের গিয়ে যদি জিজ্ঞেস করিস, অবভিয়াসলি অফ ক্যামেরা, কিন্তু উনি কি ওই ঘটনার পর মারা গেছিলেন? না, এটাই একটা মজার ব্যাপার, উনি তখন মারা যাননি, কিন্তু এই ঘটনাটা ওখানে রিপিট হয়। আচ্ছা, মানে ওনার সোলের জন্য ওটা খুব মেমোরেবল একটা ডে ছিল, তাই পসিবলি হতে পারে। হয়তো ওনার অপমানের একটা ব্যাপার থেকে গেছে, যে জিনিসটা পরবর্তীকালে আফটার লাইফে ওটা ওনাকে হন্ট করে বেড়ায়। লেটস নট গো ইনটু দ্য ডিটেলস অফ আফটার লাইফ, অন্যদিকে চলে যাবে, বাট স্টিল এই ঘটনাটা ওখানে রিপিট হয়। আচ্ছা, তুমি যেমন ডুয়েল লেনের কাহিনী বললে, স্ট্র্যান্ড রোডের একটা কাহিনী আসছে। হ্যাঁ, এটা তোর বড় প্রশ্ন ছিল, আমাকে আগেও তুই বলেছিস স্ট্র্যান্ড রোডের কি ঘটনা, আমি আসছি। তার আগে বলে নি একটা এভিডেন্সের কথা বললো। ঠিক। এভিডেন্সটা কি? আমার কথা লোকে বিশ্বাস নাই করতে পারে যে কলকাতায় ডুয়েল লড়া হয়েছিল, তাহলে আমরা লোককে বোঝাবো কি করে যে ডুয়েল লড়া হয়েছিল? বেশি কিছু করতে হবে না, ভিক্টোরিয়া মেমোরিয়ালে যাও, টিকিট কাটো, বাইরের বাগানের জন্য নয়, ভেতরের মিউজিয়ামটার জন্য টিকিট কাটো, ভেতরে যাও, সোজা ভেতরে ঢুকে গিয়ে স্টেয়ার কেসের আগে ডান দিকের হলটাতে ঢুকে যাও। দোতলা স্টেয়ার কেসে যাওয়ার আগে ডান দিকে যাওয়ার একটা জায়গা আছে, ডান দিকের যে হল, ওখানে ঢুকবি, ঢুকে কিছুটা এগোলেই বাঁ দিকে গেলে একটা শোকেস আছে, যেটার মধ্যে রাখা আছে সেই 2টো বন্দুক যেটা দিয়ে এই ডুয়েলটা লড়া হয়েছিল, এবং ওই ডুয়েলে ইউজ করা গুলিগুলো, পেলেট গুলি, এবং এখানে পুরো গল্পটা ওখানে এভিডেন্স সহ ওখানে লেখা আছে। দ্যাটস হোয়াট ম্যাটার্স, এভিডেন্স। আমি শুধু গল্পগুলো পড়ি না, এই এভিডেন্স গুলোর পেছনে ছুটি, সেইখান থেকে এই জিনিসটাকে তুলে আনলাম। বাপরে, এমন অনেক কিছু জড়িয়ে আছে আমাদের এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের এই এভিডেন্স, এই যে হলটা, মিউজিয়ামটা, তার মধ্যে এখানে আরো অনেক কিছু আছে। যেরকম আমাদের কলকাতায় মেডিকেল কলেজে প্রথম পাওয়া যে সার্টিফিকেট ডাক্তারির একজন মহিলার, সেইটা আছে ওখানে, ওই সার্টিফিকেটটা ওখানে অরিজিনালটা রাখা আছে, প্রথম পাওয়া। আচ্ছা, ওখানে গিয়ে একটু খুঁজে দেখলে না কলকাতার ব্যাপারে অনেক ইতিহাস পাবি, অনেক কিছু। এই ইতিহাসগুলো ধরে রাখার জন্য যে লোকেরা কাজ করেছিল তাদের ব্যাপারেও একটা ছোট গল্প, সেটা পরে বলবো। তার আগে আসি তো স্ট্র্যান্ড রোডের কথায়। স্ট্র্যান্ড রোডটা যেটা আমরা বলি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি তুই যদি স্ট্র্যান্ড রোডে যাস, তুই বলতে পারিস লোককে যে আমি দেশের মাটিতে নয়, আমি বিদেশের মাটিতে আছি, উইদাউট পাসপোর্ট। কোশ্চেনটা হচ্ছে কিভাবে? আমাদের কলকাতা থেকে বা ইন্ডিয়া থেকে আর কি, কলকাতার এই পোর্ট থেকে অনেক কিছু জিনিস নিয়ে যাওয়া হতো বিদেশে, যেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখান থেকে এক্সপোর্ট করতো বিদেশেতে। তো এখানে বড় বড় ভেসেলে করে, বার্জে করে এখান থেকে যেত। যাওয়ার পর বিদেশ থেকে যখন জাহাজগুলো আবার ফেরত আসছে এখানে পরের লটের জিনিস নিতে, তখন তো জাহাজগুলো খালি আসছে, ন্যাচারালি ওটা অনেকটা ভেসে থাকছে, ব্যালেন্সের অনেক কিছু ব্যাপার থাকছে। সেই সময়তে ওখানকার গভর্নমেন্ট, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে একটা ঠিক করা হলো যে ওই বিদেশেতে তখন রাস্তা তৈরির কাজ চলছে, ওখানে মাটি কাটা হচ্ছে সব, সে মাটিগুলো তুলে তুলে তখন এই ভেসেলগুলোতে ফেলা হতো। সে ভেসেলগুলো ব্যালেন্সড হতো, ওয়েটটা ব্যালেন্সড হতো, সেই ভেসেলগুলো ওই মাটিটাকে তুলে নিয়ে চলে আসতো এই কলকাতা শহরে। যখন এই পোর্টে এসে ঠেকতো, ওই মাটিটাকেই তুলে নেওয়া হতো, তুলে নিয়ে এই স্ট্র্যান্ড রোড বরাবর সব ওই মাটিগুলো ফেলতে ফেলতে যাওয়া হতো। এক্স্যাক্টলি। তার মানে আমাদের স্ট্র্যান্ড রোডটা কলকাতার বা ইন্ডিয়ার মাটি নয়, এটা লন্ডনের মাটি।
লন্ডনের রাস্তা তৈরি হওয়ার জন্য তখন যে মাটি কাটা হয়েছিল সেই মাটি নিয়ে এসে ফেলা হয় আমাদের কলকাতা স্ট্র্যান্ড রোডে, তৈরি হয় আমাদের অধুনা স্ট্র্যান্ড রোড। বিউটিফিকেশন অফ গঙ্গার ঘাট। এই স্ট্র্যান্ড রোডের সাথে পুজোর কিছু কানেকশন রয়েছে আমি শুনেছিলাম আর কি। পুজোর তো কানেকশন আছে বটেই। পুজোর কানেকশন বলতে অ্যাকচুয়ালি দুর্গাপুজোর কানেকশন। হ্যাঁ, বুঝতে পেরেছি। মানে কিরকম বলবো, এখানে যে ঘাটটা, এই ঘাটেতে আমাদের যে দুর্গা ঠাকুরের যে সাজ, আমাদের কলকাতা বা বেঙ্গলে তথাকথিত যে সাজ বনেদি পরিবারদের ঠাকুরের যে সাজ, সেই সাজটা আনা হতো বিদেশ থেকে। তুমি সামাও ডাকের সাজের কথা বলছো? এক্স্যাক্টলি তাই। ওকে, এবারে তুই কি জানিস এটাকে ডাকের সাজ কেন বলা হয়? জানিস না? অনেকে এটাকে আবার ঢাকের সাজ বলে, অ্যাকচুয়ালি তা নয়। ওটা তো ভুল কথা। হ্যাঁ, ডাকেরটা কথাটা হচ্ছে ডাকের সাজ। ডাক মানে হচ্ছে পোস্ট, বাই পোস্ট কিছু পাঠানো হচ্ছে, দ্যাট ইজ ডাকে পাঠানো হচ্ছে। আচ্ছা, যেহেতু এই সোলার কাজের তখন চল এখানে ছিল না এবং এই সোলার কাজটা পুরোপুরি লন্ডনে হতো, আচ্ছা, সেই জন্য ওখানে লন্ডনে এই কাজটা করে পুরো কাজটা ওখান থেকে জাহাজে করে বাই পোস্ট বা বাই ডাক আমাদের কলকাতায় আসতো, তাই ডাকের সাজ। মানে পুরোটা, মানে পুরো সাজটা ওখান থেকে আসতো। এখনো দেখবি যদি তুই বাগবাজার সার্বজনীন দুর্গোৎসবে যাস, দেখবি পুরো এক চালার একটা কাজ, আর সেখানে সুন্দর পুরো শোলার ওপরে কাজ করা, সবুজ বা গোলাপি একটা শোলার ওপরে কাজ করা। এই যে কাজটা, ওটা এখন এখানে তৈরি হয়, আগে এই পুরো শোলার কাজটা তৈরি হতো লন্ডনে এবং ওটা বাই পোস্ট আমাদের কলকাতায় আসতো। দ্যাটস হোয়াই ইটস কল্ড ডাকের সাজ। মেইনলি এটা স্টার্ট হয়েছিল লন্ডন থেকে, পুরো বানিয়ে নিয়ে আসতো লন্ডনে। কারুকার্য যারা করতো তারা বানাতো, তারা ওখানে বানাতো। সেই ক্রাফটম্যানশিপটা আমাদের কলকাতায় এসে পড়ে। এটা কি ওই জমিদাররা আনানো করাতো, এরকম ব্যাপার? হ্যাঁ, প্রথমত যখন ডাকের সাজটা এখানে আসছে তখন পুরোপুরি বনেদি বাড়িতে আসছে। আচ্ছা, তখন বারোয়ারি দুর্গাপুজোর কোনো গল্পই নেই। তখন আমাদের রাজ পরিবার, তখন আমাদের যে জমিদার বাড়িগুলো সেখানে পুজো হচ্ছে, ওই ঠাকুর দালানে পুজো হচ্ছে। বাগবাজার বলো বা শোভাবাজার রাজবাড়ি বলতে পারিস। বাগবাজারে যেটা পুজো সেটা তো বারোয়ারি পুজো, সেটা তো অনেক পরে শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা, সেই জায়গাটাই কোন জায়গায় শুরু হয়েছিল? প্রথম শুরু হয়েছিল বাগবাজারেই, কিন্তু সেটা অনেক পরে, মানে সেটা বারোয়ারি পুজোটা সেটা অনেক পর। আচ্ছা, আগে যেটা পুরোটাই হতো হচ্ছে বনেদি পরিবারেতে, বাড়ির পুজো যেটাকে বলে, যেটাকে বাড়ির পুজো বলা হয়, বনেদি বাড়ির পুজো। যেমন শোভাবাজার রাজবাড়ি আছে, কাশীপুর রাজবাড়ি আছে, অনেক এরকম রাজবাড়ি ছড়িয়ে ছিটিয়ে আছে। আমাদের হাটখোলা দত্ত বাড়ি রয়েছে, আমাদের দেবেদের বাড়ি রয়েছে, প্রচুর এরকম বাড়ি রয়েছে। ছাতুবাবু লাটুবাবুদের যে বাড়িটা, সেটাও রাজবাড়ি। এগুলো সবই জমিদার বাড়ি এক একটা। এই জমিদার বাড়িগুলোতেই তখন পুজো হচ্ছে। তুমি যে বললে ডাকের সাজটা এসছে লন্ডন থেকে, ওরা মেনলি কারুকার্য করে নিয়ে আসতো। আর কুমোরটুলি তখন ছিল এখানে? হ্যাঁ, কুমোরটুলি এখানে ছিল। কুমোরটুলিতে তখন আমাদের যে তোর পাল, যারা পাল বলা, ওদের টাইটেল হচ্ছে পাল, যারা এখানে কুমোর, মানে যারা এখানে ঠাকুর গড়ে, তো ওদের সারনেম পাল। এবারে ওদের যে কুমোরটুলি এলাকাটা, ওটা অ্যালটেডই ছিল হচ্ছে ওই জায়গাতে এদের ক্রাফটম্যানশিপটাই হচ্ছে ঠাকুর করা বা মূর্তি করা, পুরো জিনিসটা। সেটা বনেদি বাড়িতে যাক বা অন্য কোথাও যাক, পুরো জিনিসটা ওইখানেই তৈরি হতো। ওই জায়গা থেকে ওই কুমোরটুলি এলাকাটা শুরু। এক একটা জায়গায় এক একটা সেক্ট ভাগ করে দেওয়া হয়েছিল তখন। সেই রকম ভাবে ওখানে গিয়ে বসতি তৈরি করেছিল এই কুমোররা, বা যারা এই ঠাকুর গড়ার কাজ করছে, মূর্তি গড়ার কাজ করছে। সেখান থেকে কুমোরটুলি, যেখানে এখন লোকে গিয়ে রিল বানায়, ছবি তোলে। তো এটাই হচ্ছে ফ্যাক্ট। কুমোরটুলিতে লোকে যায়, ওখানে ছবি তোলে, ওখানে রিল বানায়, নানান রকম ব্যাকগ্রাউন্ডে গান দেওয়া হচ্ছে, সবই হচ্ছে। কিন্তু এই যে কুমোরটুলি, এই যে চিতপুর রোড, সেটার গল্পটাই তো কেউ জানলো না। চিতপুর রোডের গল্পটা কি? চিতপুর নামটা করতে গেল নো আইডিয়া। গোবিন্দরাম মিত্তিরের কাছ থেকে। এইখানে গোবিন্দরাম মিত্তির আমাদের চিত্তেশ্বরী কালী মন্দিরে স্থাপনা করে ওই বাগবাজারের যে ট্রাম লাইনটা আছে এখন, সেইটার জায়গায় কুমোরটুলির ঠিক ঢোকার উল্টো দিকে, বাঁ দিকে চিত্তেশ্বরী কালী মন্দির। সেখানে আগে নরবলি হতো, কারণ ওটা হচ্ছে ডাকাত কালী ছিল। নরবলি মানে মানুষের বলি দেওয়া হতো? এক্স্যাক্টলি তাই। এক সময় ওখানে নরবলিও হতো। এবং এই চিত্তেশ্বরী কালী মন্দিরের থেকেই আমাদের ওই রাস্তার নাম চিতপুর। মানে নরবলি যখন, তখন কি আশেপাশে জঙ্গল টঙ্গল ছিল? তখন ওরকমই ছিল, তখন গ্রাম জঙ্গল, তখন তো এতটা হয়নি, এতটা তখন আমাদের গোড়াপত্তন কলকাতার এত বেশি বৈভব এত কিছু ছিলই না তখন। এবারে এই যে চিত্তেশ্বরী কালী মন্দির, এইখানের সঙ্গে একটা রামকৃষ্ণদেবের একটা গল্প জড়িয়ে আছে।
শ্রী শ্রী রামকৃষ্ণ দেব তখন গিরিশ ঘোষের সঙ্গে পরিচয় হয়েছে। গিরিশ ঘোষ ওনার খুবই প্রিয় পাত্র। তো গিরিশ ঘোষের একবার খুব শরীর খারাপ হয়েছিল, মারাত্মক শরীর খারাপ। তখন নানান রকম কারণে ওনার খুব শরীর খারাপ হয়। তো সেই সময়তে শ্রী শ্রী রামকৃষ্ণ দেব একবার এই চিত্তেশ্বরী কালী মন্দিরে ডাব এবং চিনি দিয়ে পুজো দেন। বলেন, মা তুমি আমার গিরিশকে ভালো করে দাও। তখন ওখানে পুজো দেওয়ার পর গিরিশ ঘোষ ভালো হয়ে যান, সুস্থ হয়ে ওঠেন। তাই থেকে চল হয় চিত্তেশ্বরী কালী মন্দিরে যখন পুজো দেবে তখন তার নিয়ম হচ্ছে ডাব এবং চিনি দিয়ে পুজো দেওয়া। সেই চিত্তেশ্বরী কালী মন্দির থেকে চলে এসছে আমাদের চিতপুর। আচ্ছা, একটা মজার ঘটনা বলি। এই যে চিতপুর রোডটা, এখানে তো ট্রাম লাইন আছে। ট্রামটা কোথা থেকে এলো? সেটা একটা বড় প্রশ্ন। ট্রামটা কবে থেকে এলো, কেন এলো, কি করে এলো? 1 নভেম্বর 1880 সাল ভাইসরয় রিপন, যার নামে হচ্ছে আমাদের রিপন স্ট্রিট, সেই ভাইসরয় রিপন কমিশন করেন লন্ডনের মতন এখানে ট্রাম চলবে। তখন এখানে মিটার গেজ ট্রাম লাইন বসানো শুরু হয় আমাদের শিয়ালদা থেকে আর্মেনিয়ান ঘাট অবধি। কোথা দিয়ে যায় সেটা? বউবাজার হয়ে ডালহাউসি স্কোয়ার হয়ে চলে যায় হচ্ছে আর্মেনিয়ান ঘাট অবধি, স্ট্র্যান্ড রোড হয়ে। ডালহাউসিতে এখনো চলে আই থিঙ্ক। হ্যাঁ চলে, কিন্তু এখন তো যে ট্রাম লাইন আছে সেটা তো পুরোপুরি ইলেকট্রিক ট্রাম লাইন। তখন তো আর ইলেকট্রিসিটি নেই, তখন ইলেকট্রিকের কোনো ব্যাপারই আসেনি, তখন লণ্ঠন। তাহলে ট্রাম চলবে কি করে? স্বভাবতই প্রশ্ন চলে আসে। ট্রাম তখন হয় কাঠের ট্রাম, এবং ট্রাম চলতো যে লাইনের ওপর দিয়ে, সে ট্রামটাকে টেনে নিয়ে যেত ঘোড়া। আচ্ছা, এক্স্যাক্টলি, ট্রামটাকে টেনে নিয়ে যেত ঘোড়া। এই যে বাগবাজারের কথা বললাম, বাগবাজারে 78A বাগবাজার স্ট্রিট, এই জায়গাটাতে এটা হচ্ছে একটা কেএমসির এখন বিল্ডিং, যেখানে নাকি ভাড়া দেওয়া হয় ওই প্রোগ্রামের জন্য, বিয়ে বাড়ি, অন্নপ্রাশন এসব। হ্যাঁ, ঠিক ওটার উল্টো দিকে একটা কালী মন্দির আছে। ওই কালী মন্দিরের সামনে ধর ফর এক্সাম্পল তুই পুজো দিচ্ছিস, তুই পুজো দিয়ে বেরিয়েছিস, দেখলি একটা বসার জায়গা আছে, ওখানটায় বসলি, তোর পাশে একজন বৃদ্ধ ভদ্রলোক বসে আছেন। আচ্ছা, উনি তোকে যদি জিজ্ঞেস করেন যে বাবা তুমি তো এইখানে এসে বসলে, যে জায়গাটায় বসলে সেই জায়গাটা কি বলতো? স্বভাবত তুই বলতে পারবি না, কারণ ওটা বসার জায়গা, কংক্রিট দিয়ে বাঁধানো। তুই বলবি ওটা তো বসার বেঞ্চ, কংক্রিট দিয়ে বাঁধানো একটা বেঞ্চ, এটা ছাড়া আর কি। কিন্তু তা নয়। ওই কালী মন্দিরের সামনে দেখবি লোহার একটা টাব টাইপের আছে, একটা চৌবাচ্চার মতন, ওটা এখন কংক্রিট দিয়ে বাঁধিয়ে দেওয়া হয়েছে। ওই জায়গাটা ছিল, এই যে ঘোড়াগুলো ট্রামগুলো টেনে নিয়ে যাচ্ছে, তাদের তো খেতে হবে, জল দিতে হবে। সার্টেন ডিস্টেন্সের পরে পরে সারা কলকাতায় এই অ্যালং দ্য ট্রাম রুট এরকম টাব বসানো হয়েছিল, যেখানে গিয়ে ঘোড়ারা জল খেত এবং বিচালি দেওয়া থাকতো, সেই বিচালি খেত। আচ্ছা, তার মধ্যে একটা এখনো এক্সিস্ট করে, যেটা আমার নলেজে আছে, ওই কালী মন্দিরের সামনে। বাকিগুলো কি ভেঙে দেওয়া হয়েছে? বাকিগুলো অনেক কিছু রাস্তার নবীকরণ হয়েছে, সরে গেছে, ওখান থেকে তুলে দেওয়া হয়েছে, কিন্তু ওইটা এখনো থেকে গেছে, কারণ ওটা ফুটপাতের ওপরই সিল করে দেওয়া হয়েছে, তাই তো? ওটা যা সিল করে দেওয়া হয়েছে, কংক্রিট দিয়ে বাঁধিয়ে দেওয়া হয়েছে, পুরোপুরি সিল করে ওটার উপর লোকজন এখন বসে অ্যাজ আ বেঞ্চ। কিন্তু কেউ জানে না যে ওটা ব্রিটিশ সরকার ওটা কেন বসিয়েছিল। দিস ইজ দ্য স্টোরি অফ ট্রাম লাইন। এইখানেও বাগবাজার, যেখানকার কথাটা বললাম, যেখানে এই ঘোড়ার জল খাবার যে টাবটা করা আছে, এখনো পর্যন্ত এক্সিস্ট করে, সেখানেই প্রথম বারোয়ারি দুর্গাপুজো। একটু আগে দুর্গাপুজোর কথা তুই জিজ্ঞেস করছিলি। হ্যাঁ, প্রথম বারোয়ারি দুর্গাপুজো। আচ্ছা, তুই আমাকে বলতে পারিস এই যে বারোয়ারি দুর্গাপুজো, এটা বারোয়ারি কেন নাম হলো? এক্স্যাক্টলি, আমি জিজ্ঞেস করতেই যাচ্ছিলাম তোমাকে। এটাই সবার মনে প্রশ্ন আসবে, সবাই বলে বারোয়ারি দুর্গাপুজো, বারোয়ারি সার্বজনীন দুর্গোৎসব, অনেক কিছুই তো বলা হয়। বারোয়ারি মানে হচ্ছে 12 ইয়ারি পুজো, মানে 12 জন বন্ধু মিলে যে দুর্গাপুজো শুরু করেছিল। আচ্ছা, বলা হয় এই বাগবাজার চত্বরেই প্রথম 12 জন বন্ধু মিলে দুর্গাপুজো শুরু করেন। সেইটাই আমাদের বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব নামে আমরা এখন সেলিব্রেট করি। মার্কেট
এই যে 12 জন যারা এই পুজোটা শুরু করেছিলেন, বাগবাজারের দুর্গাপুজোটা, বারোয়ারি, ঠিক, সেখানে এই 12 জনের মধ্যে একজন ব্যক্তিত্ব ছিলেন, তিনি হচ্ছেন আমাদের প্রণম্য সুভাষচন্দ্র বোস। এটা শুনেছিলাম যে বাগবাজারের পুজোর সাথে সুভাষচন্দ্র বোস কানেক্টেড। এক্স্যাক্টলি। এই বাগবাজার চত্বরের সঙ্গে সঙ্গেই চলে আসছে শোভাবাজার রাজবাড়ি। সেটাও কিন্তু রাজবাড়ির পুজো। প্রথমে সেটা রাজবাড়িরই পুজো ছিল, পরবর্তীকালে আস্তে আস্তে সেটাও সার্বজনীন হয়ে ওঠে। এই বারোয়ারি পুজোর বলতে পারিস ইনফ্লুয়েন্সে আস্তে আস্তে সেটা খুলে দেওয়া হয় সর্বজনীনের জন্য, সবার জন্য বেসিক্যালি। এক্স্যাক্টলি। সেইখান থেকে শোভাবাজার রাজবাড়ি। এইবার একটা জিনিস বলি, শোভাবাজার রাজবাড়ির একটা অদ্ভুত ইন্টারেস্টিং জিনিস আছে। তোরা জানিস নবকৃষ্ণদেব, রাজা নবকৃষ্ণদেব, উনি তৈরি করেছিলেন এই শোভাবাজার রাজবাড়ি। ঠিক। শোভাবাজার রাজবাড়ি দুটো আছে, সেটা জানিস তো? 33 নবকৃষ্ণদেব স্ট্রিট, হ্যাঁ, আর 35 নবকৃষ্ণদেব স্ট্রিট। 33টা হচ্ছে বড় রাজবাড়ি। হ্যাঁ, বড় আর ছোট রাজবাড়ি, হ্যাঁ দুটো। এই বড় রাজবাড়ির গল্পটা হচ্ছে, এই রাজা নবকৃষ্ণদেবের কোনো নিজের কোনো ছেলে ছিল না। আচ্ছা। তো উনি একজনকে অ্যাডপ্ট করেছিলেন। যাকে অ্যাডপ্ট করেছিলেন তার জন্য তৈরি হচ্ছে এই বড় রাজবাড়ি, যেটা আমরা শোভাবাজার রাজবাড়ি বলে চিনি। আমরা যখন লাল মন্দিরের দিক থেকে, মানে ঠনঠনিয়া কালীবাড়ির দিক থেকে যখন আমরা ঢুকছি ওই শোভাবাজার রাজবাড়ির দিকে, বাঁ দিকে যেটা পড়ে সেটাই হচ্ছে বড় রাজবাড়ি। এই বড় রাজবাড়ির আর একটা নাম আছে, বাঘওলা রাজবাড়ি। বাঘওয়ালা, বাঘ, ঘ নট গ। হ্যাঁ, বাঘ, টাইগার তো। এক্স্যাক্টলি। তার কারণটা হচ্ছে এই যে সিংহদ্বার, বাড়ির যে মেন এন্ট্রান্স, এটাকে সিংহদ্বার বলা হয়। সেই সিংহদ্বারে দুটো সিংহ আছে, প্রমাণ সাইজের, হ্যাঁ দেখেছি, মূর্তি আছে। সেই থেকে বাঘওলা রাজবাড়ি হচ্ছে এই শোভাবাজার রাজবাড়ি। আচ্ছা, ঠিক আছে। গেটের নাম থেকে এসছে এটা। এক্স্যাক্টলি, গেটের নাম থেকে বাঘওলা রাজবাড়ি। এই শোভাবাজার রাজবাড়ি প্রথম এটা তৈরি হয়। পরবর্তীকালে রাজা নবকৃষ্ণদেবের একটি ছেলে হয়, ওনার দ্বিতীয় বিবাহ বা এরকম থেকে একটি ছেলে হয়। তার জন্য 35 নবকৃষ্ণদেব স্ট্রিট, যেটি ওই বড় রাজবাড়ির থেকে একটু এগিয়ে ডান দিকে, সেটা হয় অ্যাকচুয়াল ছোট রাজবাড়ি। ওটা ছোট রাজবাড়ি বলেই সবাই চেনে। সেখানেই এখন ডিসেন্ডেন্টসরা থাকে অফ শোভাবাজার রাজবাড়ির। কেন থাকে না বড় রাজবাড়িতে? থাকে না কেন? বড় রাজবাড়ির অ্যাকচুয়ালি হচ্ছে খুব ডিলাপিটেটেড কন্ডিশন। আচ্ছা, যখন তখন ভেঙে পড়তে পারে এরকম ব্যাপার। হ্যাঁ, মানে মেনটেনেন্স অনেকটাই নেই। একটা পার্ট আছে সেটা তোর এখনো মেনটেনেন্স করে রাখা হয়। তোর বাইরের দিকটাতে ওটা 9টা পিলার আছে ওই জায়গাটার, 9খানা শুধু পিলার আছে, প্রমাণ সাইজের বড় বড়। তো সেই জায়গাটাই হচ্ছে তোর একটা পার্ট আছে যেটা নাকি এখনো ভাড়া দেওয়া হয় ফর শুটিং পারপাস। মেনটেনেন্সের টাকাটাও কিছুটা পাওয়া যায়। বুঝলাম। আর যেখানটা ছোট রাজবাড়ি, মানে বড় রাজবাড়ি, যেখানে পুজোটা হয়, ঠাকুর দালানটা, তার 3 দিক দিয়ে কিছু ঘর আছে। নিচের যে ঘরগুলো একতলায়, সামনে একটা মাঠও আছে, মাঠে যেটা উঠোন আর কি, হ্যাঁ উঠোন। নিচের একতলায় যে ঘরগুলো, সেখানে রান্না বান্না হয়। তো পুজোর সময় ভোগ রান্না বা লোকজনের থাকার যেগুলো জায়গাগুলো ওখানে করা হয়। ঠিক। আর ওপরে যে জায়গাটা আছে না, দোতলাতে, দেখে তো মনে হয় বাড়িটা অত বড়। বড়ই তো, খুবই বড়। হ্যাঁ, কিন্তু কটা ঘর আছে জানিস ওপরে? সেটা জানি না। মাত্র 3টে ঘর। ঘরগুলো সাইজ বড় নাকি কিছু অন্য ব্যাপার? ঘরটাই অত বড়। সোজা যখন রাজবাড়িতে ঢুকবি, যে মেন গেটটা দিয়ে ঢুকছিস, সোজা হচ্ছে আমাদের ঠাকুর দালান। বাঁ দিকে বিশাল লম্বা একটা করিডোরের মতন, দেখে মনে হবে পরপর অনেকগুলো ঘর। অ্যাকচুয়ালি ওটা একটাই ঘর। রাজা নবকৃষ্ণদেবের লাইব্রেরি ছিল। এখনকার ভ্যালুয়েশনে কয়েক কোটি টাকার বই ছিল ওখানে। বাড়িটা ভেঙে পড়ে, ওই জায়গাটা ছাদটা কেভিন করে। প্রচুর বই দিয়ে দেওয়া হয় এশিয়াটিক সোসাইটি, ন্যাশনাল লাইব্রেরি, আরো অনেক জায়গায়, যেগুলো রক্ষা করা যায়। আর বাকি অনেক কিছুই নষ্ট হয়। ডান দিকের যে পোর্শনটা আছে সেটাও একটাই ঘর। সেখানে আছে রাধা মাধবের মন্দির। ওখানে এখনো কোষ্ঠী পাথরের রাধা মাধব আছেন, ওখানে পুজো হয়। আর যে জায়গাটা দিয়ে ঢুকছিস, হ্যাঁ, সেই মাথার ওপরে আছে 3 নম্বর ঘর, যেটা ছিল আমাদের রাজবাড়ির নাচ ঘর। ওই নাচ ঘরের যে বারান্দা, যে ব্যালকনির যে জায়গাটা, ওইখানে লর্ড ক্লাইভ বা বড়লাটরা পরবর্তীকালে ওখানে বসে এই পুজো দেখতেন।
নাচ ঘরে বসে পুজো দেখতো? নাচ ঘরের ওই জায়গাটাতে বসে ওখান থেকে ওনারা পুজো দেখতেন, পুজোর আরতি দেখতেন ওখান থেকে। আচ্ছা, নাচ ঘরের একটা স্পেশালিটি আছে, কিরকম? অনেক জায়গায় শুনবি আমাদের কলকাতায় একটা বাড়ি আছে যে বাড়িটার ফ্লোর দোলে, অর্থাৎ দোদুল্যমান, দোলনার মতো। এক্স্যাক্টলি, যে তালে তালে তুই হাঁটবি ভেতরে সেই তালে তালে ফ্লোরটা দুলবে। এটাই ওখানে স্পেশালিটি এই নাচ ঘরটায়। ভেঙে পড়ে যাবে তো? না, নাচ ঘরটার ফ্লোরটা এরকম ভাবেই তৈরি, কয়েকটা লেয়ারের মতন করে, আর্কিটেকচারটা এরকম ভাবেই তৈরি যে তালে ওখানে বাইজি বাড়ির থেকে বাইজি এসে নাচবে সেই তালেতে ফ্লোরটা দুলবে, তার সঙ্গে বাজবে সারেঙ্গি, তার সঙ্গে বাজবে তবলা, আরো নানান রকম মিউজিক। এদিকে শোভাবাজার রাজবাড়ির কথাই বল? শুধুমাত্র শোভাবাজার রাজবাড়িতে এটা আছে। শোভাবাজার রাজবাড়ির নাচঘর, তার ফ্লোরটা যে তালে বাইজি নাচবে সেই তালে ফ্লোর দুলবে। এই যে বাইজি কথা থেকে আমার মাথায় যাচ্ছে একটা জিনিস চলে, শোভাবাজারের যে কনসেপ্টটা এখন রয়েছে, রেড লাইট এরিয়ার যে কনসেপ্টটা, ওটা কি সেই তখন থেকেই চলছে? হ্যাঁ, তখন থেকেই আসছে। এটা ব্রিটিশ যে পিরিয়ড তার আগে থেকেই ওখানে জায়গাটা চলছে। কিরকম ভাবে এসছে, একটা মত বলছে অ্যাকচুয়ালি ওখানে সোনাগাছি বলে কোনো জায়গা ছিল না। আচ্ছা, এই জায়গাটার নামটাই তৈরি হয়েছে অন্য রকম ভাবে। অনেক আগে ওখানে একজন মুসলিম একটা ফ্যামিলি থাকতো, যেখানে সোনাতুল্লাহ বলে একজন ভদ্রলোক ছিলেন। উনি খুব কম বয়সে মারা যান। ওনার মা ওই ছেলের মৃত্যুতে খুব ভেঙে পড়েন, খুব কান্নাকাটি করেন, খুব হয় দুঃখ। সেই সময় একদিন উনি স্বপ্ন দেখেন, সেই সোনাতুল্লাহ তার মাকে এসে বলছে, মা তুমি দুঃখ করো না, আমি এখন গাজী হয়ে গেছি, আমি মারা যাওয়ার পরে গাজী হয়ে গেছি। গাজী বলতে? গাজী মানে এটা হচ্ছে ওনাদের কাছে, মানে মুসলিম যে সমাজ যেটা বলছি, সেই সমাজে ভগবানের একটা পজিশন, যেটা আমাদের হিন্দু জায়গায় আমরা বলি ভগবান হয়ে গেছে, সেরকম গাজী হচ্ছে ওখানে গাজী বা পীর এরকম একটা জিনিস বলা। বুঝলাম। সেই জায়গা থেকে তখন একটা ওখানে মুসলেম বানানো হয়, মানে একটা মসজিদ বানানো হয়। মানে সোনাতুল্লাহর মা এই সোনাতুল্লাহর জন্য ওখানে একটা মসজিদ তৈরি করেন ওই জায়গায়, যেইখান থেকে নাম হয় সোনা গাজীর, মানে এটা। আচ্ছা, সেই সোনা গাজী থেকে সোনাতুল্লাহ বাবা গাজী, সোনাতুল্লাহ গাজী, সেই থেকে অপভ্রষ্ট হতে হতে নামটা এসছে সোনাগাছি। এইটাই হচ্ছে অ্যাকচুয়াল মত। তুই যেখানেই সার্চ করবি না কেন, কোনো বই রেফারেন্স বল বা ইন্টারনেটে রিসার্চ করে বল, এই রেফারেন্সটাই পাবি বারবার। মসজিদটা ভেঙে গেছে এখনো পর্যন্ত যতটুকু জানি, মসজিদটা খুবই একটা বাজে হয়তো কন্ডিশনে আছে বা কিছু, সেরকম মেনটেনেন্স নেই। এরিয়ার ভিতরে ওটা ভেতরে। এবং এই জায়গাতে পরবর্তীকালে ব্রিটিশ সৈন্যরা যখন আসে, সৈন্যদেরকে ক্যাটার করবার জন্য ওখানে এই রেড লাইট মানে প্রস্টিটিউটসদের ওখানে এনে রাখা হয়। যারা রিফিউজি, যারা বাইরে থেকে আসছে, তাদেরকে ওখানে আস্তে 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 তাদের একটা বসতি গড়ে ওঠে, যেটা বলা হয় এশিয়াস লার্জেস্ট রেড লাইট এরিয়া, দ্যাট ইজ সোনাগাছি। এবার একটা মজার ঘটনায় আসে। এই সোনাগাছিতে একটা খুব অদ্ভুত কালারফুল চরিত্র ছিল, নাম ছিল ত্রৈলোক্য। ত্রৈলোক্য নামটা শুনেছি আমি। এক্স্যাক্টলি, অনেকবার অনেক জায়গায় এটা শুনেছি। ক্রাইম থ্রিলারে শুনেছি আই থিংক। এক্স্যাক্টলি। এটার সঙ্গে জড়িয়ে আছে আমাদের কলকাতার প্রিয়নাথ দারোগার। প্রিয়নাথ দারোগা, হ্যাঁ। আমাদের কলকাতার প্রথম ডিটেকটিভ, তাকে বলা হয় প্রিয়নাথ দারোগা। এই প্রিয়নাথ দারোগা ছিল আমাদের ব্রিটিশ সরকারের ডিটেকটিভ ডিপার্টমেন্টের একজন অফিসার। যে কোনো কোল্ড কেস, যে কোনো কিছু, they are stuck in that, প্রিয়নাথ বাবু আপনি কি একবার আসতে পারবেন? প্রিয়নাথ বাবু jumped in, he opened that case, solved. That was his passion, that how he was. আমাদের ওই ফেলুদা, ব্যোমকেশ, এখান থেকে আমাদের ইন্সপায়ার্ড, প্রিয়নাথ দারোগা থেকে। আচ্ছা, প্রিয়নাথ দারোগা, প্রিয়নাথ দারোগা একটা কলম লিখতেন ওনার এক্সপিরিয়েন্স গুলো, ওনার কেস গুলো নিয়ে, যেটা হ্যাঁ ডায়েরি লেখানো, যেগুলো একটা পরে একটা কাগজে বেরোতো, ম্যাগাজিনে বেরোতো। সেগুলো পরবর্তীকালে পুনশ্চ পাবলিকেশন ওই প্রিয়নাথ দারোগার গল্পগুলো নিয়ে দারোগার দপ্তর বলে 3টে ভলিউমের বই বের করেছে। তার মধ্যে এই ত্রৈলোক্যর গল্পও আছে।
এই ত্রৈলোক্য ওয়াজ দ্য ফার্স্ট নোটেড সিরিয়াল কিলার অফ বেঙ্গল বা ইন্ডিয়া। মতান্তরে ইন্ডিয়ার ফার্স্ট সিরিয়াল কিলার ছিল। ফার্স্ট সিরিয়াল কিলার ছিল, এক্স্যাক্টলি। ত্রৈলোক্য একটার পর একটা খুন করেছে, একটার পর একটা খুন করেছে, কেউ ধরতে পারেনি। শি ওয়াজ আ মাস্টার অফ ডিসগাইজ। একটার পর একটা রূপ ধরেছে, একটার পর একটা ছদ্মবেশে এক একজনকে ফাঁসিয়েছে, প্রচুর টাকা লুট করেছে, প্রচুর গয়না, প্রচুর সম্পত্তি করেছে। লাস্টে একমাত্র ধরা পড়লো কার হাতে? প্রিয়নাথ দারোগা। এটা তো আই থিঙ্ক সবাই শুনেওছে বা পড়েওছে। হ্যাঁ, যারা পড়েছে তারা জানবে। প্রিয়নাথ দারোগার যে দারোগা দপ্তর থার্ড ভলিউমটা, তার মধ্যে ত্রৈলোক্যের এই গল্পটা আছে। এই হলো আমাদের শোভাবাজার এরিয়ার একটা ছোট কাহিনী। আরো অনেক কিছু আছে এই শোভাবাজারে, আরো অনেক কিছু আছে। যেমন ধর আমি তোকে বলতে পারি, এই শ্যামবাজারের যেটা মোড়, সেইখান থেকে তুই যদি হাতিবাগানের দিকে চলে যাস, হ্যাঁ, হাতিবাগানের দিকে যদি যাস তাহলে দেখতে পাবি কিছুটা এগোলে মোহনবাগান লেন ক্রস করে তারপরে আরো কিছুটা এগোলে 82 গ্রে স্ট্রিট, যেটার এখনকার অ্যাড্রেস হচ্ছে 102 নম্বর অরবিন্দ লেন বা অরবিন্দ সরণি। আচ্ছা, বাড়িটা হচ্ছে SBI বিল্ডিং, এখন SBI এর অফিস, ব্যাংক আছে। সেই বিল্ডিংটা থেকেই শ্রী অরবিন্দ ঘোষ অ্যারেস্টেড হয়েছিলেন। 1908 সালের 2রা মে শ্রী অরবিন্দ ঘোষ ওয়াজ অ্যারেস্টেড ফ্রম দিস বিল্ডিং, বা এই বাড়ির সামনে থেকে বা এই বাড়ি থেকে ব্রিটিশ সরকার ওনাকে অ্যারেস্ট করে, যার জন্য উনি 1 বছর প্রেসিডেন্সি জেলে জেল খেটেছিলেন। প্রশ্ন হচ্ছে কেন অ্যারেস্ট করেছিলেন? অ্যারেস্টেড হয়েছিলেন আলিপুর বম্বিং কেস। এই আলিপুর বম্বিং কেসে অ্যারেস্ট করা হয়েছিল ক্ষুদিরাম বোসকে, যার 18 বছর বয়সে ফাঁসি হয়েছিল, যাকে নিয়ে গান লেখা হয়েছিল, একবার বিদায় দে মা ঘুরে আসি। প্রফুল্ল চাকি এই কারণেই সুইসাইড করেছিলেন। ভোর রাতে যেখানে প্রফুল্ল চাকি শেল্টার নিয়েছে, সেই সময় ব্রিটিশ সরকার ওনাকে ধরতে যায়। লাস্ট মোমেন্টে প্রফুল্ল চাকি নিজেকে গুলি করে সুইসাইড করেন, যাতে ওনাকে ধরা না দিতে হয়। এক্স্যাক্টলি। আলিপুর বম্বিং কেসের কথায় আসি। লোকে কেন বিশ্বাস করবে যে আলিপুর বম্বিং কেস হয়েছিল? তারও প্রমাণ আছে। সেটা কোথায় আছে আবার বলছি। আলিপুর বম্বিং কেসে প্রফুল্ল চাকি আর ক্ষুদিরাম বোস টেগার্ট সাহেবকে মারার চেষ্টা করেছিলেন। টেগার্ট সাহেবকে মারার জন্য যে গাড়িটাতে ওনারা বমটা মেরেছিলেন, সেই গাড়িটা তখন টেগার্ট সাহেব ছিলেন না, ছিলেন ওনার ওয়াইফ এবং ওনার মেয়ে। তারা ওখানে মারা যান। আচ্ছা, টেগার্ট সাহেব বেঁচে যান। টেগার্ট সাহেব ওই গাড়িতে ছিলেন না। টেগার্ট সাহেবকে এরপরে মারার বহু চেষ্টা হয়েছে, ওনাকে বইয়ের মধ্যে করে বোম পাঠানো হয়েছে। এমন লাক টেগার্ট সাহেবের, এমন লাক যে সেই বইটা অ্যাজ আ গিফট, উনি খুব বই পড়তে ভালোবাসেন বলে ওনাকে বইয়ের মধ্যে বোম দেওয়া হয়েছে, দিয়ে যে বইটা খুলবে সঙ্গে সঙ্গে ওটা ব্লাস্ট করবে, সেরকম ভাবে পাঠানো হয়েছে। উনি বইটা খোলেনি, বইটা ওনার লাইব্রেরিতে রাখা হয়েছে। পরে যখন পাওয়া গেছে তখন অবভিয়াসলি ওটা ডিফিউজড হয়ে গেছে, জিনিসটা নিষ্ক্রিয় হয়ে গেছে। পাওয়া গেছে বা এখনো রয়েছে? ওটা এখন বোধহয় ওটা আর নেই, ওটা ঠিক আমার মনে নেই। কিন্তু আলিপুর বম্বিং কেসে যেটা কথাটা বলছি, যে গাড়িটাতে বোমটা মারা হয়েছিল, সেই গাড়ির সেই দরজাটা এখনো পর্যন্ত আছে। সুকিয়া স্ট্রিটের ঠিক উল্টো দিকে রামমোহন লাইব্রেরির ডায়াগোনালি অপোজিটে কর্নারে কলকাতা পুলিশ মিউজিয়ামে যদি যাওয়া হয়, সোজা একতলায় ঢুকে বাঁ দিকে দ্বিতীয় ঘরে টেবিলের ওপরে এখনো পর্যন্ত দরজাটা রাখা আছে, এবং রাখা আছে তখনকার ইউজড পিস্তল 1 শটার, এবং ওখানে আর এক রকম বন্দুক আছে, পেন গান। একটাই গুলি বেরোবে, ক্লোজ রেঞ্জ ব্ল্যাঙ্ক, পয়েন্ট ব্ল্যাঙ্ক শট, পেন গান বলা হতো। সে পেন গানও ওখানে আছে। এই যে অ্যাড্রেসটা বললাম আমি একটু আগে, 82 নম্বর গ্রে স্ট্রিট, সেখানে আরেকটা ঘটনা ঘটেছিল। বিশ্বযুদ্ধের সময় ওখানে জাপানিরা এয়ার রেড করবার সময় বম ফেলেছিল। সৌভাগ্যবশত বমটা ফাটেনি, ফাটলে কলকাতার অবস্থা খারাপ ছিল। ওটা কি পরমাণু বোমা টাইপের নাকি? না, এমনি বম, পরমাণু বোমা অবভিয়াসলি না। বাট যে বমটা ফেলা হয়েছিল এয়ার রেডের সময়, সে বমটা ফাটেনি কোনো কারণে, সে বমটা এখনো আছে। পুলিশ মিউজিয়ামে ঢুকে, যে পুলিশ মিউজিয়ামের কথা বললাম, কলকাতা পুলিশ মিউজিয়ামে ঢুকে দোতলা সিঁড়ি দিয়ে উঠবার সময় ডান দিকে একটা খুপড়ির মধ্যে বমটা রাখা আছে,
এরকম প্রমাণ একটা সাইজের একটা বম এখনো আছে, ওটা ডিফিউজড কন্ডিশনে আছে পুরোপুরি, ওখানে আছে। আর এই যে সিঁড়িটা বললাম কলকাতা পুলিশ মিউজিয়াম, ওপরে উঠে গেলে দোতলাতে নেতাজি সুভাষচন্দ্র বোসের নামেতে ডিক্লাসিফাইড বেশ কিছু ফাইল ওখানে রাখা আছে। যার মধ্যে কি কি আছে বেসিক্যালি? ওনাকে নিয়ে মুখার্জি কমিশনের যে গবেষণাগুলো হয়েছিল, ওনার অন্তর্ধান, ওনার এখান থেকে চলে যাওয়া, যেটা নিয়ে পলিটিসাইজড হয়েছে নানান রকম ভাবে, অনেক কিছু তথ্য উঠে এসছে। যেখানে একটা থিওরি বলছে রেনকোজিতে উনি ওই তাইহুকুতে এয়ার ক্র্যাশে উনি মারা গেছেন, যেখানে একটা থিওরিতে বলছে উনিও মারা যাননি, উনি পরবর্তীকালে গুমনামি বাবা হয়ে বারবার ফিরে এসছেন, এবং আর একটা থিওরি বলছেন শুধু গুমনামি বাবা নয়, উনি আরো নানান রকম ভাবে নানান ছদ্মবেশে এক একটা জায়গায় এক একটা কনফারেন্সে উনি এসছেন। এবং যখন আমাদের প্রথম প্রাইম মিনিস্টার শপথ নিচ্ছেন, সেই শপথ নেওয়ার সময় উনি সামনের রোতে এসে দাঁড়িয়েছিলেন, যার জন্য উনি শরীর খারাপ হয়ে স্টেজ থেকে নেমে যান। যিনি আমাদের প্রথম প্রাইম মিনিস্টার ছিলেন, তিনি ভয়তে শরীর খারাপ হয়ে স্টেজ থেকে নেমে গেছিলেন। দ্যাট ওয়াজ দ্য স্টোরি। তোমার এর মধ্যে কোনটা বেশি মনে হয় সত্যি, কোনটা কি মনে হয়? আমি কোনোটার পক্ষই নিতে পারবো না, কারণ সবগুলোই অনেক এভিডেন্স আছে। আচ্ছা, ওই প্রাইম মিনিস্টারের সামনে দাঁড়িয়েছিল, ওটা কোনো এভিডেন্স রয়েছে? সেটার এভিডেন্স রয়েছে, কারণ সেখানে ছবি রয়েছে, পুরনো অনেকগুলো ছবি। এই যে কনফারেন্স গুলো, যেখানে যেখানে এই কনফারেন্স হয়েছে, যেখানে বলা হয় যে ওনাকে দেখা গেছে, এরকম অনেক ছবি আছে যেখানে ওনার একটা লোকের সঙ্গে মিল পাওয়া যাচ্ছে, দ্যাট ইজ সুভাষচন্দ্র বোস। সেই চেহারা, সেই চশমা, সেরকম দেখতে সুভাষচন্দ্র বোস। প্রচুর জায়গায় প্রচুর কনফারেন্সে ওনাকে দেখা গেছে, বারবার ফিরে ফিরে এসছেন, হয়তো মনে করিয়ে দিতে এসছেন যে আমি এখনো আছি, আমি এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমি এখনো হাল ছাড়িনি। তো এই যে বিপ্লবীদের এত কথা হচ্ছে, সুভাষচন্দ্র বোসের কথা এলো, এত লোকজনের কথা আসছে, তো তুমি বিপ্লবী পরিবারের সাথে তোমার কিরকম সম্পর্ক? মানে তোমার শুনেছিলাম যে তুমি বলছিলে একবার বিপ্লবী পরিবারের সাথে তোমার সম্পর্ক। আমি জানতাম তুই এই কোশ্চেনটা একবার তুলবি। তো বিষয়টা হচ্ছে যে আমার মায়ের বাবা, আমার দাদু, ওনার বাবা ছিলেন শ্রী কুঞ্জলাল সিংহ রায়। উনি বেনারস ইউনিভার্সিটি থেকে সরস্বতী উপাধি পান সংস্কৃতে। আচ্ছা। ওনার নিজের শ্যালক ছিলেন আমাদের বাঘাযতীন। শালা, তাই তো? শালা। উনি ছিলেন বাঘাযতীন। শালা ছিলেন বাঘাযতীন? এক্স্যাক্টলি। তো সেই হিসেবে দেখতে গেলে হ্যাঁ, আমি রিলেটেড। দ্যাটস দ্য স্টোরি। আচ্ছা, তো তুমি এই যে এত বললে, যে এত এভিডেন্সের কথা বললে, তো এই এছাড়াও তো অনেক এভিডেন্স থাকবে নিশ্চয়ই। এভিডেন্স আছে আমাদের ব্রিটিশ তথাকথিত ব্রিটিশ সরকারের যেমন অনেক ভালো বাজে অনেক দিক আছে, তাদের ইনফ্লুয়েন্স আছে নানান রকমের, আর এখন অনেক কিছু ব্যাপার আছে আমাদের কলকাতার উপর। তাহলে একটা কথা বলো, ওই যে তুমি হাতিবাগানে যে ঘটনাটা বলছিলে। এক্স্যাক্টলি, হাতিবাগান নামটা। হ্যাঁ, হাতিবাগান নামটা কোত্থেকে এলো? হাতিবাগান নামটার একটা অদ্ভুত থিওরি আছে, জানিস? থিওরিটা বলছে আমাদের কলকাতার ওপরে ব্রিটিশ সরকারকে অ্যাটাক করেছিলেন সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা যখন অ্যাটাক করেন, তখন একটা জায়গায় কোনো অনেক থিওরিতে অনেক জায়গাতেই শুনবি, অনেক লেখাতেও পড়বি, ব্রিটিশ সৈন্যদেরকে উনি একটা জায়গায় বন্ধ করে দিয়েছিলেন। দ্যাট ওয়াজ টার্মড অ্যাজ দ্য ব্ল্যাক হোল অফ কলকাতা। সেটা কোথায়? সেটা বলা হয় ওই ফোর্ট উইলিয়ামের এখানেই ব্ল্যাক হোল অফ কলকাতা ওখানে তৈরি হয়েছিল। হ্যাঁ, একটা ছোট ঘরের মধ্যে অনেক সৈন্যকে একসাথে বন্দি করে দিয়েছিলেন সিরাজউদ্দৌলা, এরকম একটা ঘটনা আছে। তো সেই সময়তে যখন উনি অ্যাটাক করেছিলেন, সিরাজউদ্দৌলা ছিলেন কাশীপুর রাজবাড়িতে। হ্যাঁ, এটা অনেকে শুনেছে হয়তো। হ্যাঁ, কাশীপুর রাজবাড়িটা হচ্ছে, তুই যদি ওই আমাদের গিরিশ মঞ্চ যে বাগবাজার ঘাট, ওইখানে গঙ্গার ওই গলির সামনে থেকে অটো ছাড়ছে, ওখানে যদি কাশীপুর রাজবাড়ি বলিস, ওরা তোকে কাশীপুরের ওখানে গিয়ে নামাবে। যে জায়গাটা নামাবে সেখান থেকে হেঁটে আরো বেশ কিছুটা যেতে হয় গলির ভেতর দিয়ে। ঠিক ঠিক। সেইখানে ছিলেন সিরাজউদ্দৌলা নিজে, ওই কাশীপুর রাজবাড়িতে। এখন ওটা ডিলাপিডেটেড কন্ডিশন, ওখানে রাধা বাদমের মন্দির আছে একটা খুব সুন্দর, আমি গেছিও ওখানে। ওই বাড়িটার একটা অদ্ভুত জিনিস আছে, আমি তোকে পরে আসছি ওটাতে। তো এই সিরাজউদ্দৌলা যখন অ্যাটাক করেছিলেন, ওনার তো বিশাল সৈন্য সামন্ত ছিল, যেটা হাতিশাল ছিল, মানে হাতির পিঠে যারা সৈন্য আরোহণ করে যারা এসছিল সিরাজউদ্দৌলা, আচ্ছা, তাদের যে বিশাল যে সংখ্যক হাতি, তাদের যে মেনটেনেন্স, তারা সব ছিল লোক লস্কর, তাদেরকে পুরোটা রাখা হয়েছিল আমাদের এই শ্যামবাজারের কাছে একটা জায়গায়,
যে জায়গার থেকে নাম হাতিশালা থেকে আস্তে আস্তে হাতি বাগান। আচ্ছা, কারণ ওখানে হাতি ছিল, সেই থেকে হাতিশালা থেকে হাতি বাগান। মানে অ্যাকচুয়ালি মানে মোটামুটি অনেক হাতি থাকতো, অনেক ছিল সেই সময়, অনেক হাতি এসেছিল সেই জায়গাতে। ওইখানে সে সময় স্টেশন করা হয়েছিল তাদেরকে, সেই জায়গা থেকে এটা। আর এই কাশীপুর রাজবাড়ি যে কথাটা বললাম, বলে পরে আসবে। হ্যাঁ, কাশীপুর রাজবাড়িতে দুটো স্পেশালিটি আছে। একটা হচ্ছে ওখানের ভেতরে যেটা নাট মন্দির আছে, ওটা চারদিকে যে আয়রন স্ট্রাকচারটা, সেই আয়রন স্ট্রাকচারটা গিল্টে করা যে আয়রনটা, মানে যে কারুকার্য করা যে আয়রনটা, সফট আয়রন যেটা ম্যালিয়েবল, ওই আয়রনটা আনা হয়েছিল বিদেশ থেকে। ওই কারুকার্য করা আয়রনটা লন্ডন থেকে ওইটা এনে এখানে সেট আপ করা হয়েছিল। আর এই যে কাশীপুর রাজবাড়ি যে গঙ্গার ঘাটটা, ওটা ডাবল ডেকার ঘাট। ডাবল ডেকার ঘাট মানে হচ্ছে ওপরে এরকম একটা প্লেন ঘাট রয়েছে, আবার নিচে এরকম সিঁড়ি নেমে গেছে, ওটার নিচে আর একটা ফ্লোর আর কি। এটা হচ্ছে ডাবল ডেকার ঘাট, একমাত্র কাশীপুর রাজবাড়িতে আছে। আর এখন অ্যাক্সেস করে নাকি কেউ? ওরা এখন অ্যাক্সেস করা যায়, ওখানে যাওয়া যায়, লোকে যায়, ফটোশুট হয়, ছবি টবি তোলে লোকজন, অনেক কিছু আছে। নরমালি অ্যাক্সেস করা যায়, মানে যদি আমি যেতে চাই হ্যাঁ যেতে পারবো, অবভিয়াসলি যেতে পারবো। টিকিট ফিট কেটে না, ওখানে কোনো টিকিটের ব্যাপার, ওখানে কোনো মেইনটেনেন্স এর কিছু নেই, কোনো ব্যাপার নেই। ওখানে শুধু যেটা হয় সেটা হচ্ছে রাধা মাধবের পুজো হয় ডেলি। তুই যদি রাধা মাধবের মন্দিরে ওখানে যদি যাস, একজন পুরোহিত থাকেন, উনি ওই রোজ সন্ধ্যাবেলা আরতি করেন। উনি যদি পারমিশন দেন, তুই ওপরে দোতলায় রাধা মাধবের মন্দিরে গিয়ে ওখানে দর্শন করতে পারিস। ছবি তোলা ওখানে পুরোপুরি নিষিদ্ধ। ওখানে তুই যেতে পারিস, মন্দিরে আরতি দেখতে পারিস। ওখানে যদি কিছু তো দান সামগ্রী দেওয়ার হয়, তুই ওখানে প্রণাম দিয়ে আসতে পারিস। দ্যাট ইজ দি অনলি থিং ইউ, যদি তুই চয়েস হয়, তোর যদি মনে হয় কিছু দিবি, তাহলে ওটা দিতে পারিস। দ্যাটস ইট। ওখানে কোনো টিকিটের ব্যাপার নেই, কোনো মেইনটেনেন্স কিছু নেই। এই যে আমাদের কনভারসেশনে অনেকবার মানে বিদেশ থেকে জিনিস আসার কথা হলো, তো বেসিক্যালি আমি একটা জিনিস জানতে চাইছি যে ওখান থেকে কি কারিগর নিয়ে এসে এখানে গভর্নর বাড়ি বানানো হতো? কারণ কি ব্রিটিশ ইনফ্রাস্ট্রাকচার, ওই যেটা দেখতে পাই নর্থ কলকাতার দিকে যে বড় বড় যে বাড়িগুলো, জানলার ইনফ্রাস্ট্রাকচার বলো বা ওটার ইটের কথা বলো বা ওটার টেক্সচারের কথা বলো, ওগুলো দেখে মনে হয় না যে এখানকার, বা দেখে মনে হয় যে কাইন্ড অফ ব্রিটিশ কিছু ইনফ্লুয়েন্স রয়েছে ওর মধ্যে। কি ওখান থেকে নিয়ে আসতো কারিগর? দেখ, কিছুটা ইনফ্লুয়েন্স, হ্যাঁ। ওখানকার লোক প্রথমে এখানে এসে, ওখানকার ইঞ্জিনিয়ার এখানে এসছে, তারা এখানে বাড়িঘর যখন এখানে শুরু হয়েছে তখন তারা কাজ করিয়েছে। সেই কাজ করার শুরু থেকে ক্রাফটম্যানশিপ থেকে আস্তে 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 এখনকার ক্রাফটম্যানশিপে এসে পৌঁছেছে। আচ্ছা, তখনকার ছিল চুন সুরকির বাড়ি। ভূমিকম্প হলে বোধহয় আমাদের এখন নতুন ফ্ল্যাট বাড়ি ভেঙে যাবে, সে বাড়ি ভাঙবে না, এইরকমই শক্তপোক্ত। তো সে বাড়ি এখনো পর্যন্ত সেই ক্রাফটম্যানশিপ, ওইখান থেকে আস্তে 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 মডিফিকেশন হতে হতে নানান রকম জিনিস আরো মিক্স হতে হতে এসছে। শুধু ক্রাফটম্যানশিপ বলে নয়, ব্রিটিশ কালচারের আমাদের ভালো বাজে সব রকম ইনফ্লুয়েন্স আমাদের কলকাতায় হয়েছে। তার মধ্যে ভালোর যদি একটা বলতে পারিস, একটা ফ্যাশন। তখনকার আমাদের জামা কাপড় যে স্টাইল, সেই ফ্যাশনের মধ্যেও ব্রিটিশ একটা ছাপ পড়েছে, সেই টাইম থেকে অ্যাডাপ্ট হয়ে চলেছে। এক্স্যাক্টলি। কিরকম যদি আমি বলি, খুব সুন্দর একটা এক্সাম্পল আছে। সত্যেন্দ্রনাথ ঠাকুর, উনি ছিলেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা। ওনার ওয়াইফ জ্ঞানদানন্দিনী দেবী। ঠিক। কেন বলছি আসছি, আমাদের বাংলায় তথা আমাদের কলকাতা বাংলা চত্বরে সেই সময়তে শাড়ি পরার ধরন অ্যাজ কিছু ছিল না। ওখানে শাড়ি কথাটা তখন ছিলই না। কি ছিল? কাপড় পরা। আচ্ছা। তখন এই যে ব্লাউজ, পেটিকোট, এই বিষয়গুলোই ছিল না। কাপড়টাকে গায়ে জড়ানো হতো। দ্যাট ওয়াজ দ্য অনলি স্টাইল অফ ওয়ারিং আ শাড়ি। এই জ্ঞানদানন্দিনী দেবী একবার গুজরাট গেছিলেন আমাদের এই সত্যেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে। তো সেখানে গিয়ে পার্সি মহিলাদের একটা শাড়ি পরার ধরন দেখেন। সেই ধরন দেখে তার সঙ্গে ব্রিটিশ মহিলাদের এই যে নিচে স্কার্ট, ওপরে যে টপ, যে ব্লাউজ, সেই জিনিসটার একটা মিশ্রণ করেন। সেই স্টাইলটার মিশ্রণ করে উনি ওখান থেকে সেই স্টাইলটাকে এনে প্রথম এখানে ঠাকুর বাড়িতে প্রচলন করেন। ব্লাউজ, পেটিকোট এবং কাপড়টাকে শাড়ি হিসেবে প্রচলন করা, বাঁদিকে আঁচল দিয়ে। তার কারণ হচ্ছে ডান হাতে কাজ করবে, মহিলাদের ডান হাতটা ফ্রি থাকবে, বাঁদিকে আঁচল থাকবে। আচ্ছা, সেইখান থেকে শাড়ি পরার ধরন শুরু হয় এবং এখন সেই প্রচলনটাই চলে আসছে। তার উপরেই নানান রকম স্টাইল তৈরি হচ্ছে। বুঝলাম। মানে আমাদের কলকাতা ফ্যাশন হাউসও ছিল এক সময়, বলা যেতে পারে। এক্স্যাক্টলি। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে পরপর যে জিনিসগুলো বললাম, এত কিছু ঘটনা, এত কিছু জিনিস,
সেগুলো কোথাও তো ডকুমেন্টেড থাকবে। ঠিক। ডকুমেন্টেড থাকার গল্পটা হচ্ছে ছবি। ছবি তাহলে কোথায়? ছবি তাহলে কে তুলতো? তখনকার ব্রিটিশ আমলে তো অ্যাজ সাচ তখন পেন্টিং, তখন আমাদের এখানে মানে হচ্ছে রামকিঙ্কর বেজ বা এইসব আঁকার ধরন। তখন তো ফটোগ্রাফি এখানে নেই, ফটোগ্রাফিটা এলো কোত্থেকে? হ্যাঁ, ব্রিটিশ সরকারের সময় সাহেবদের একটা স্টুডিও সেট আপ হয়েছিল। আচ্ছা। যে স্টুডিওটা এখানে সেট আপ হয়েছিল 141 SN ব্যানার্জি রোড স্প্ল্যানেডে আমাদের পৃথিবীর প্রথম ছবি তোলার স্টুডিও। পৃথিবীর প্রথম ছবি তোলার স্টুডিও। পৃথিবীর প্রথম? এক্স্যাক্টলি, ওয়ার্ল্ডস ফার্স্ট ক্যামেরা স্টুডিও। দ্যাট ইজ 141 SN ব্যানার্জি রোডে, বর্ন অ্যান্ড শেফার্ড। তো এই যে তুমি কলকাতাটাকে যে ফ্যাশন আইকন বললে বা ফ্যাশন আইকন সিটি হিসেবে ফ্যাশন হাউস, হ্যাঁ ফ্যাশন হাউস হিসেবে প্রেজেন্ট করছো, তো আমার জাস্ট একটাই প্রশ্ন, যে কলকাতাতে দুর্গাপুজো শুরু হয়েছিল, দুর্গাপুজোর ডাকের সাজের কথাও তুমি বললে, তো এই যে ডাকের সাজ আর কলকাতার এরকম ডাকের সাজটার সাথে কলকাতার ইতিহাস কিরকম ভাবে জড়িয়ে রয়েছে এই সাজের সাজটা? দেখ, সাজের সাথে শুধু যে জড়িয়ে রয়েছে তা নয়, যদি কোনো ঘটনা বলো। ঘটনা ঠিক নয়, আমি একটা প্রবাদ বলতে পারি। আচ্ছা। পুরনো কলকাতার প্রবাদ, মানে দুর্গা ঠাকুরকে নিয়ে পুরনো কলকাতার একটা প্রবাদ আছে বেশ, যেখানে 3টে পরিবার জড়িত আছে। ও কিরকম প্রবাদ? প্রবাদটা বলছে, মা এসে গয়না পরেন জোড়াসাঁকোর শিবকৃষ্ণ দাঁড় বাড়িতে, মা এসে ভোজন করেন কুমোরটুলির অভয়চরণ মিত্তিরের বাড়িতে, আর মা নাচ দেখেন রাত জেগে শোভাবাজারের রাজবাড়িতে। এই যে এখানটায় বলা হলো শিবকৃষ্ণ বা শিবকৃষ্ণ দা, এদের একটা ছোট্ট ইতিহাস আছে। আচ্ছা। ইন্ডিয়াস বিগেস্ট গান মেকার, যে দোকানটা আমরা দেখতে পাই না এখনো, যেটা স্প্ল্যানেডে এখনো আছে, NC দ এবং AT দ অ্যান্ড সন্স ব্যান্ড কোম্পানি। কিছুদিন আগেই দেখছিলাম আমি, ওখানে ক্রস করছিলাম। এক্স্যাক্টলি, ডান হাতে পড়ে গেট দেওয়া ওইটা। এইবারে এই যে অভয়চরণ মিত্র, অভয়চরণ মিত্রর পরিবারের মিত্র পরিবারের ওখানকার ডিসেন্ডেন্ট, সেই বানিয়েছিল চিত্তেশ্বরী কালী মন্দির, যেখান থেকে এসছে চিতপুর, গোবিন্দচরণ মিত্র। আচ্ছা। আর এই যে শোভাবাজার রাজবাড়ি বললাম, তার নাচ ঘরের কথা তো আগেই বলেছি, হ্যাঁ, যেখানে মা রাত জেগে নাচ দেখেন। আচ্ছা, এই হলো পুরনো প্রবাদ। এইভাবে 3টে পরিবার এই পুরনো প্রবাদের সঙ্গে জড়িয়ে গেছে। যে এত ইতিহাসের কথা বলছো, এত কিছু জড়িয়ে গেল কলকাতায়, এত পুরনো পুরনো জিনিস যেগুলো তো আমি কেউই জানতো না, ঠিক আছে, অনেক জিনিসপত্র জানতে পারলাম। তো এই জিনিসগুলো তো এত এভিডেন্সের কথা তুমি বললে, যে ভিক্টোরিয়ার এখানে রয়েছে এটা, এই মিউজিয়ামের ওখানে রয়েছে ওটা, তো এগুলো কি আরো অনেক জিনিসপত্র ডকুমেন্টেশন হয়ে রয়েছে? অবভিয়াসলি। সেই জিনিসগুলো তখনকার যুগে কি করে ডকুমেন্ট করে থাকতো? ডকুমেন্ট বলতে আমাদের দেখ, আমাদের বাংলা বা তথা কলকাতায় আগে তো ছিল পেন্টিং, রামকিঙ্কর বেজ বা অন্যান্যদের পেন্টিং, তো সেইগুলো তো আর তখন ওই রকম ভাবে ডকুমেন্টেশন হতো না, তাহলে ওটা তো অ্যাজ আ প্রুফ নয়, ওটা তো ইমাজিনেশন থেকে লোকজন আঁকতেই পারে। অ্যাজ আ প্রুফ যখন আসছি তখন আমরা বলতে পারি ছবি, ফটোগ্রাফস। সেই জায়গায় যদি দাঁড়িয়ে বলতে চাস, আমাদের কলকাতায় সেট আপ করা হয়েছিল ওয়ার্ল্ডস ফার্স্ট স্টুডিও, যেখানে এক্স্যাক্টলি ওয়ার্ল্ডস ফার্স্ট স্টুডিও, যেখানে নাকি লোকে গিয়ে পিনহোল ক্যামেরাতে ছবি তুলিয়ে আসতো। পিনহোল ক্যামেরা, ফার্স্ট পিনহোল ক্যামেরা। ক্যামেরাটা কি সেই লন্ডন থেকে আনা হয়েছিল? ক্যামেরা বিদেশ থেকেই এসেছিল, আচ্ছা, পিনহোল ক্যামেরা। এবং তখনকার দিনে ছিল গ্লাস প্রিন্টের ছবি। একটা ফ্ল্যাশ বাল্ব থাকতো, একবারই ফ্ল্যাশ করা হতো, ফ্ল্যাশ জ্বলতো, এক্স্যাক্টলি ফ্ল্যাশটা জ্বলে যেত, লাইটটা পড়তো, সঙ্গে সঙ্গে ফসফরাসের লাইটটা গিয়ে গ্লাসের ওপরে ইমপ্রিন্ট করতো তার রিফ্লেকশনটা, সেখান থেকে বেরোতো গ্লাস প্রিন্টের ছবি। একটাই গ্লাস ফিল্ম থাকতো, তার উপরে ফিল্ম একটা কেমিক্যাল কোটিং দেওয়া থাকতো, ওটার উপরে যেই পিনহোলটা খুলতো ওখান থেকে লাইটটা রিফ্লেক্ট করে পড়তো, সেখান থেকে ছবিটা ওখানে তৈরি হতো, সেইটাকে ডেভেলপ করে ছবি বানানো হতো, গ্লাস প্রিন্টের ছবি। আমাদের কলকাতার 141 SN ব্যানার্জি রোড স্প্ল্যানেডে, সেখানেই তৈরি হয়েছিল বর্ন অ্যান্ড শেফার্ড। বিদেশ থেকে আসা ফটোগ্রাফার, তাদের বর্ন অ্যান্ড শেফার্ড স্টুডিও
মানে আমাদের পৃথিবীর প্রথম স্টুডিও সেট আপ করা হয়েছিল ওখানে। এলআইসির কাছ থেকে বিল্ডিংটা পরে লিজ নেওয়া হয়েছিল, সেই বিল্ডিং এই স্টুডিওটা ছিল কয়েক বছর আগে। এলআইসিরই সঙ্গে একটা কেসেতে এখনকার যিনি মালিক এই বিল্ডিংটাকে মানে লিজ নেওয়ার একটা কেসেতে হেরে গিয়ে এই বিল্ডিংটা খালি করে দিতে বাধ্য হয়, বন্ধ হয়ে যায় আমাদের ওয়ার্ল্ডস ফার্স্ট স্টুডিও বর্ন অ্যান্ড শেফার্ড। আমাদের কলকাতার অনেক ফটোগ্রাফারও তখন একটা অ্যাসোসিয়েশন ফর্ম করে তারা একটা অনেক রকম ভাবে চেষ্টা করেছিল এলআইসির এগেন্সটে মুভ করবার জন্য, পারেনি। বুর্জুয়া রাজের এগেন্সটে কেউ পারে আফটার অল, তাই সেটা বন্ধ হয়ে যায়, হারিয়ে যায় হিস্ট্রি। কিন্তু এই বর্ন অ্যান্ড শেফার্ডের তোলা প্রচুর ছবি, ভিক্টোরিয়া তৈরি হচ্ছে তখনকার ছবি, হাওড়া ব্রিজ তৈরি হচ্ছে তখনকার ছবি, হাওড়া ব্রিজ যখন পন্টুন ব্রিজ ছিল তখনকার ছবি, এমনকি হাওড়া ব্রিজ 1906 সালের আগে, মাইন্ডেড 1906 সালের আগে যখন ওটা পন্টুন ব্রিজ ছিল সেই সময় এরকম ভাবে দুভাগে খুলে দেওয়া হতো বড় ভেসেল পাস করানোর জন্য ওই নদী দিয়ে, সেই সময়কার ছবি সেই সব আছে। লর্ড ক্লাইভ, হেস্টিংস, সে সময় অনেক 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 ছবি সেই সব তোলা হয়েছিল বর্ন অ্যান্ড শেফার্ডের দ্বারা। ছবিগুলো কি এখনো রয়েছে? এরকম অনেক ছবি আছে আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরের হলে, সেগুলো এখনো পর্যন্ত আছে। সবগুলো ছবিতে নিচে গিয়ে দেখবি ছোট্ট করে লেখা আছে B&S বা বর্ন অ্যান্ড শেফার্ড। আচ্ছা, ওখানে এখনো ওগুলো ইমপ্রিন্টেড আছে। দুর্ভাগ্যবশত বর্ন অ্যান্ড শেফার্ডে অনেক বেশ কিছু বছর আগে একবার আগুন লেগেছিল, সেই সময়তে অনেক গ্লাস প্রিন্টের যে নেগেটিভ সেগুলো নষ্ট হয়ে যায়। তো আমি একটা ছোট্ট ঘটনা বলে শেষ করবো এই ঘটনাটা। সেটা হচ্ছে যে এই বর্ন অ্যান্ড শেফার্ডে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন নোবেল পুরস্কার পান, নোবেলের এই শংসাপত্র আর নোবেল পুরস্কারটা, শংসাপত্র মানে সার্টিফিকেট, তাই তো? হ্যাঁ, এই শংসাপত্র আর এই প্রাইজটা, নোবেল প্রাইজটা, এটা হাতে নিয়ে উনি বর্ন অ্যান্ড শেফার্ডে এসেছিলেন একটা ছবি তোলবার জন্য। সেই ছবিটা গ্লাস প্রিন্টে তোলা হয়েছিল। ওই ছবিটা 6 ফুট লম্বা একটা ফ্রেমেতে বাঁধানো, সোনালী ফ্রেমেতে এখনো পর্যন্ত ছিল ওই বর্ন অ্যান্ড শেফার্ডে। এখন পরবর্তীকালে বন্ধ হয়ে যাওয়ার পরে ওটা ওই মালিকের, যিনি লাস্ট মালিক ছিলেন বর্ন অ্যান্ড শেফার্ডের, ওনার বাড়িতে একটা ওই আর্কাইভ, একটা লাইব্রেরি টাইপের আছে, ওইখানে পসিবলি এখন রেখে দেওয়া হয়েছে। ওটা কি অ্যাক্সেস আছে লোকজনের দেখার? ওনার সঙ্গে যোগাযোগ করলে যদি উনি দেখতে দেন তো। আচ্ছা, আর একটা জিনিস ওখানে ছিল, প্রথম ইউজ হওয়া পিন হোল ক্যামেরা বর্ন অ্যান্ড শেফার্ডের, সেই ক্যামেরাটাও বর্ন অ্যান্ড শেফার্ডে রাখা ছিল। ওটা কি আছে নাকি গেছে? ওটাও আছে ওনার বাড়িতেই, ওখানেই এখনো আছে। এবং এই সবগুলো আমি দেখেছি, সৌভাগ্যবশত আমি এগুলো দেখেছি। তো কলকাতার ইতিহাস তো মানে আজকে কি শেষ, নাকি এরপরেও অনেক কিছু বাকি থেকে গেল? যদি বলি মানবতার ইতিহাস এখানে শেষ, তাহলে কি হবে? সেরকমই কলকাতার ইতিহাস শেষ নয়। আরো 10-12 দিন বা তার বেশি হয়তো লাগতে পারে। একটু একটু করে আমরা এগোই। শোনার ইচ্ছে আছে, ধৈর্য আছে কি?